ওদের বাসায় আমি যখন আসলাম তখন কিন্তু আমি ওর খাটে শুই না, ও আর একটা কর্মচারী নিয়ে ওর খাটে শুই, আমি নিচে ওর মার সাথে শুই। নিশিরাত ছাড়া জামাইকে টাইম দেওয়া যাবে না আপনার শাশুড়ির মতো? না, ও বৃহস্পতি শুক্রবার বাসায় থাকে না। কেন থাকে না, কেন থাকে না, অনেক জোর জবস্তি কইরা কইরা ওর লগে অনেক নিঃসা টিস্সা ওর কাছ থেকে জানতে পারলাম। ও আমার বোটানিক্যাল গার্ডেনে যাইয়া ওই জায়গায় স্বীকার করলো যে আমি একটা বিয়া করছি। ওই হই কবে করলো? কবে করলো 3 তারিখ কয় না, ওর 4 জায়গায় 5 মে। শাবাশ। বুঝছেন, কোরআন শরীফটা ধরে কইবা সালেহার সাথে তোমার বিয়া হইছে কি হয় না। যদি হয় তুমি তাও বলবা হইছে, তাহলে তো কোরআন ধরার দরকারই নেই। আর যদি না হয় তাহলে তুমি কোরআনটা ধরে বলবা যে তোমার সাথে ওর কোনো বিয়া হয়নি। ও বলছে আচ্ছা আমি বলতে পারবো কইয়া ও কোরআনটা ধরে কয় কি যা কিছু ওর সাথে আমার হয়েছে আজকেই সব শেষ। আপনার মনে হয় না যে পুরোটাতে আপনি দায়ী? আপনি তাকে মানে একটা থাপ্পড় মেরে আরেকটা গা লাগাই দিয়েছেন যে মারো। একবার অপরাধ করছে, তাও এটা মানে আইনত অপরাধ করছে, সে পাপ না ও কি অপরাধ। করতো জানেন, আমারে বশীকরণ করতো। প্রকাশ্যে আইতে পারে না। 17 বছর আমি তো 2 ঘন্টা সহ্য করে আমি পাগল হয়ে গেলাম। খালি ও আমারে খালি আশা দিত। পরে আমি মাপ চাই, আমি আর শুনতে চাই না। এই মহিলা উনি আপনারে পাগল বানায় ফেলেছেন। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি পাগল হইয়াই গেছি। হ্যাঁ, বোঝা যাচ্ছে আমি পাগল হইয়াই গেছি। এই লোক আপনারে পাগল হয়ে ফেলাইছে। হ্যাঁ, সালেহা কি হইছে আপনার? খুব 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 ভালোবাসতো। কারণ ও হচ্ছে যে একটা সাংসারিক ছেলে। হ্যাঁ, ও আর মায়েরই খুব ভালোবাসে। আর ওদের ফ্যামিলির সব দায়িত্ব ও আর কি নিত। আর যা কাজ কাম করে যা টাকা পয়সা পাইতো টোটাল মায়ের হাতে দিত। তো এই জিনিসটা আমার বেশি ভালো লাগতো, যেটা আমাদের ঘরে ছিল না আর আমার খালার ঘরে ছিল না। আমার খালার ছেলেগুলিও খুব বেয়াদব ছিল, কথা শুনতো না। তো আমাদের খালার ঘরে ওই হাসান পুরা নেতৃত্ব দিত। এই আমার ভাই বোনদেরকে শাসন করা, আর খালা প্রচন্ড পরিমাণে আদর করতে ভালোবাসতো। তো আমার একটা বড় খালাতো বোন আছে, উনি পরিচয় করা দিল যে তুইও দুঃখ কষ্ট করে বড় হইছস, ও দুঃখ কষ্ট করে বড় হইছে, ও তোরে বুঝবো, তুই ওর সাথে সম্পর্ক কর। আর ওই হাসানও আমার পছন্দ করতো। তো যাই হোক, আমি আমার খালার বাসায় আর কি বেড়াতে আসলে আমার খালাতো বোনরা ভাড়ার টাকা টুকা যা আছে এগুলা ধার হিসাবে নিয়ে নিত আগেই। তো আমি যদি চাইতাম বলতো কি তোরে উঠাই দিয়ে আসবো না গাড়িতে, উঠাই দিয়ে আসবো না। তো আমি কিন্তু আবার একলা যাতায়াত করতে পারতাম না। মানে ওই 2006 সালে আমার বোনরা যদি আমাদের বাসায় যাইতো আমাদের সাথে সাথে করে নিয়ে আসতো। আবার বোনের বাসা থেকে হয়তো বা আমার খালু দিয়ে আসতো, নয়তো ওই একদম গাড়িতে উঠাই দিয়ে আসলে যদি গুলিস্থান থেকে উঠাই দিত আমাদের বাসার গাড়িতে চিটাগাং রোডের, তাহলে আমি ডাইরেক্ট যাইতে পারতাম। কিন্তু গুলিস্থান যাই আমি গাড়ি নিতে পারতাম না, ওই পর্যন্ত আমার দিয়ে আসতে হইতো। তো ও দিতে যেয়ে কি করতো, ও একদম আমার সাথে আমাদের বাসা পর্যন্ত পৌঁছে যাইতো, নামতে চাইতো না। ভাড়ার টাকা টোকা ওই দিত, কিন্তু আমার বোনরা আগে টাকা দেওয়াই ছিল। ও তো কইতো কি দিয়ে দিব না। এরকম করতে করতে আর কি আমার সাথে ওর খুব ভালো একটা সম্পর্ক হয়। ও আমার ওর দুঃখ কষ্টগুলি সব খুইলা বলে, আমি ওর সব খুইলা বলি। তা ওর অন্য কিছু আমার আর জানার বাকি থাকে না, আর আমারও ওর কিছু, আমার সম্পর্কে ওর জানার কিছু বাকি থাকে না। আর ও দেখতে খুব কালো, ওর তেমন একটা পড়াশোনাও নাই, আর্থিক অবস্থা একদম নিচু, কিচ্ছুই নাই বলতে। শুধু ওরে আমি পছন্দই করছি যে ও ছেলে হিসাবে ভালো, যেটা আমাদের ভাইদের ছিল না, আমার খালার ঘরে ছিল না। এই জিনিসটা আমি আরো বেশি পছন্দ করতাম। তাহলে ধরেন ও অর্থনৈতিক অবস্থা ভালো না, দেখতে ভালো না, পড়ালেখা ভালো না, তাহলে ছেলে হিসেবে ভালো কেমনে হইলো? ও যে হচ্ছে যে কি যা কাজ টাজ করে মায়েরে খুব গুরুত্ব দেয়, সংসারের বোনদেরকে খুব ভালোবাসে। আর বাপটা বেশি একটা ভালো ছিল না, সারা জীবন মায়ের অনেক কষ্ট দিছে। মায়ে অনেক কষ্ট করে এই পোলাটারে আর কি মানুষ করছে, বড় করছে আর কি। পড়াশোনা আর্থিক সংকটের কারণে করতে পারেনি, ছোট থেকে আর কি সংসারের দায়িত্ব নিচ্ছে। ও পড়াশোনাটা করতে পারে নাই। যদি আর্থিক অবস্থা ভালো থাকতো তাহলে করতে পারতো। মানে ভালো বলতে কি বোঝায় যে খারাপ না, নিশা টিশা করে না, তারপরে আছে না যে আমার বাপ মাই খরচ দেয় না আমি কি লেগে সংসার পালমো, ওরকম না। মানে বাধ্য, মানে মায়ের একটা বাধ্য সন্তান ছিল। এই জিনিসটি আমার কাছে ভালো লাগছে। কিন্তু ওর যে পড়াশোনাও নাই, ও দেখতেও যে সুন্দর না, ওর যে টাকা পয়সাও নাই, এগুলা তখন আমার ব্রেনে কাজ করে নাই কা। আর আমারও তো তখন বয়সটা কম ছিল, আমি এগুলির গুরুত্ব দিই নি। যে যদি প্রেম করতেই হয় তাহলে একদম বাড়িঘর থাকতে হইব, শিক্ষিত থাকতে হইব, সুন্দর থাকতে হইব, এরকম বুঝি নাই কা। ওই আমার খালাতো বোনটা আমার যেমনে যেমনে বুঝাইছে আমি তাই তাই বুঝছি। তো যাই হোক, ওর সাথে আমার একটা দীর্ঘদিন ভালো একটা সম্পর্ক। 7 সালে আমি এসএসসি পরীক্ষা দেই। ওই 7 সালে আমি এসএসসি পরীক্ষা ফেল করলে ওদের বাসা থেকে আমি আগেই বলছি যদি আমি ফেল করি তাহলে আমার ফোন বন্ধ থাকবো। তো ও বুঝতে পারছে যে আমি ফেল করছি।
তো ও অনেক কষ্ট পাইছে আমার শাশুড়ির কাছ থেকে। পরবর্তীতে আমি জানতে পারছি যে পরীক্ষাটা মনে হয় অই দিতাছে, তুই না। ও এরকম কান্নাকাটি করছে, আর আমি তো কান্নাকাটি করছি। তো যাই হোক, 7 সালের শবে বরাতের দিন রাত্রে ও আমার কইতেছে কি, তোমার তখন এসএসসি পরীক্ষা হয়ে গেছে, তোমার তো তোমার বাপ মা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব, তাহলে তুমি আমার এই শবে বরাতের দিন রাত্রে আল্লাহ খুদা সাক্ষী রেখা তুমি আমার ফোনের মধ্যে বিয়ে করে রাখো, তাহলে তোমার আর অন্য জায়গায় বিয়ে দিতে পারবো না। তা ও আমার যেমনে যেমনে যা যা কইতে কইছে, কলমাও পড়াইছে, কবুলও কইছে, আমি ওরকম মোবাইলে কইছি, ও যা যা কইতে কইছে আমি তাতেই কইছি। করার পরে পরবর্তীতে যখন নাকি ওর সাথে আমার আগে একটা চুক্তি ছিল যে আমি কিন্তু আমার বাসায় বলতে পারবো না যে আপনার আমার পছন্দ, কিংবা ওরা আমি বিয়ে করতে চাই। আপনারই কিন্তু আমার যখন সম্বন্ধ টবন্ধ আইব আমাকে বাসায় আপনার মায়েরই নিয়ে যাইয়া কইতে হইব। এরপর আমার মায়ের রাজি হইলে তাহলে আমি এই জায়গায় বিয়া করবো, নাহলে আমার মায়ের রাজি না হইলে কিন্তু আমি করতে পারবো না। এটা কিন্তু আপনার দায়িত্ব আমার মায়ের বুঝানো, আমার দায়িত্ব না। কিন্তু আমি কিন্তু বুঝাইতে পারবো না, কারণ আমি জানি আমার মা জানলেই পছন্দ করব না। কারণ আমার তো আবার অনেক জায়গা থেকে, ভালো ভালো জায়গা থেকে আমার আত্মীয় স্বজনের ভিতরেই আমার খালাতো বোন টোন এরাই হ্যাগো বাইগুর লিগা নিতে চায়, খালারাও হ্যাগো পোলাগুর লিগা নিতে চায়, এরা সবাই জানিও। হ্যাঁ, আমার খালাগো আর্থিক অবস্থাও ভালো, এই কামরাঙ্গীর চর ওদের বাড়িঘর আছে, সব কিছু আছে, আর একটাই মাত্র ছেলে। ওই খালা খালু আমারই নিতে চাইছে। হ্যাঁ, তাহলে এরকম ভালো ভালো সম্বন্ধ থাকলে তো আমার মাই তো আর ওর লগে দিব না। তারপরে ওরে আমার ওই কারণেই ভালো লাগছে। আর তারপর আমার লগে ওর এই চুক্তি ছিল। তো যাই হোক, একটা সময় দেখি কি ওর একটা বোন খুব অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল, একেবারে মৃত্যুসজ্জায় ছিল। ওটা আমরা বেশি একটা জানতাম না যে অবস্থাটা এত খারাপ ছিল। তা আমার আবার একটা সম্বন্ধ আসছিল কামরাঙ্গীর চর থেকে, আমার খালারা নিয়ে আসছিল ওই সম্বন্ধটার। আমার মাহের আর কি কইতাছে ওই জায়গায় মানে বিয়া দিব। তো ওরে আমি আবার জানাইছি, আমার একটা ছোটো খালাতো বোনরে নিয়ে রবনা পার্কে ওর সাথে দেখা করছি, আর জানাইছি আমার যে একটা সম্বন্ধ আসছে, আমার মা তো ওই জায়গায় বিয়া দিতে চায়। আপনার তখন বাসার অবস্থা ভালো না, আপনার বোন হসপিটালে ভর্তি, এমন অবস্থায় তো আপনি আপনার মায়ের যায় বলতেও পারবেন না। তো ও কইতেছে কি, তোমার মার সাথে তো একদিন আমার এই ব্যাপারে কথা হয়েছিল যে তাহলে তোমার মাই কি মাছের বাগা দেয় তোমার না আমার কাছে বিয়া দিব কইছে, তাহলে হ্যাঁ দেয় নাকি। মানে একদিন ও খালি আমাদের বাসা খালি আসতে চাই, তো ও যে আমার দিতে যাই আমাদের বাসায় চলে আসতো। তো আমার মা কইতো কি, আমরা যে এলাকাটায় থাকি একদম গ্রামও না আবার একবারে টাউনও না, জনবসতি গণ, একজন আরেকজনের বাসায় যায়। এখন যেমন মিরপুরে থাকি, সারাক্ষণ ফ্ল্যাট বাসায় দরজা লাগায় রাখতে হয়, ওইসব এলাকায় ওরকম না, গেটও খোলা থাকে, দরজাও খোলা থাকে, যে কেউ আসে যায়। তো মা কইতেছে কি, এখন যদি আমি ওরে বলি যে আমার বোনের ছেলে, তাও তো মানুষ করবো যে এতদিন তো বোনের ছেলে আইলো না, এখন মাইয়া বড় হইছে, এই বোনের ছেলে কই থেকে এত আসা যাওয়া করে, মানুষ খারাপ দৃষ্টিতে দেখবো, ওরে আমাদের বাসায় এত আসতে মানা করিস। আর যদিও আসে কিছু যেন নিয়ে না আসে, তাহলে মানুষের চোখে আরো বেশি পড়বো। তো ও তো চাইতোই যে কিছু একটা নিয়ে টিয়া আইয়া কনভিন্স করতে। হ্যাঁ, কিন্তু আমার মাই তো এটা পছন্দ করতো না, আগেই মানা করে দিত যে এক হলো ও যেন নাই আসে, দ্বিতীয়ত যদিও কোনো কারণবশত আসে তাহলে যেন ও কিছু না নিয়ে আসে, আর আমি যেদিন বাড়িতে না থাকবো সেদিন যেন আরো আগে না আসে। হ্যাঁ, এটা আমার মার বলা ছিল আগেই। তো যাই হোক, ওর এখন বোনের একদম মরা মরা অবস্থা। এর ভিতরে ও আবার আরেকদিন নারায়ণগঞ্জে কি যেন গার্মেন্টসি থেকে মাল কিনতে গেছে, যায় নাকি ও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কারা যেন ওর কাছ থেকে বলে টাকা পয়সা নিয়ে নিচ্ছে। নিয়ে নিলে ও ওই কথাটা শুনে আমাদের বাসায় গেছে। গেলে পরে আমার মায়ের অনেক মাথায় পানি টানি দিয়ে ঠিকঠাক করছে, আর মার কাছ থেকে মনে কিছু টাকা পয়সা নিচ্ছে আর কি দাঁড় হিসাবে। তো মা দিছে। তো ওই যে ওর বোনের যখন আবার হসপিটালে ভর্তি, তখন অনেক টাকার দরকার, আগের টাকাই তো ওষুধ করতে পারতেছে না, এই জন্য আর চাইতেছিল না। তো এই কথাটা জানার পরে আমি বলছি আপনি তো জানাইবেন, আগের টাকা দিতে না পারলেও মা যদি শুনতো তাহলে তো কিছু হইলো এই সময় সাহায্য এরপরে করতো। বিয়ে হইলো কবে আপনাদের? একটু শেষ করি কথাটা, না তো বুঝবেন না। পরে হইলো গিয়ে কি, মায়ে ওরে টাকা দিলে আমি আর আমার মা টাকা নিয়ে আসতে আসতে শুনি কি ওর বোন মারা গেছে। ওর বোন মারা যাওয়ার পরে আমরা ওদের বাসায় যেয়ে উঠলাম, যে যেহেতু মারাই গেছে আইসাই পড়ছি আমরা যাই মিরপুরে ওদের বাসা, আর ওইখানে কিন্তু আমাদের খালাদের বাসাও আছে। তো ওই দিন রাত্রে আমার মা আবার ওইখানে থাকলো, আমি আর আমার মা থাকলাম। তো আমার শাশুড়ি আবার যখন শুনলো ওই পাশের ঘরের এক ননিয়াপার কাছ থেকে আমারে ভালোবাসে, আমি সেই মাইয়া, আর আমার মা রে ওই যে ওর ছেলেরে যখন গুন্ডারা মারছে সাহায্য সহযোগিতা করছে, ওরে সেবা যত্ন দিচ্ছে, প্লাস টাকা পয়সাও দিয়ে সাহায্য করছে। ওর মা তখন আমার মারে ধর্মের বোন ডাকলো। তো ওদের বাসায় আমরা ওই দিন থাকলে পরে ওর বোনরে আমার মায়ের গোসলও করাইলো, ওই দাফনের গোসল যে করে না, ওই গোসল করাইলো। ওর মা আমার মায়ের একটা কাপড়ও দিল। তো আমরা ওই বাসা থেকে আইসা পড়লাম। আইসা পড়ার পরে
আশা পড়ার পরে এখন তো মনে করেন আমার একের পর এক সম্বন্ধ খালি আসতেই আছে। আর ওর তো এখন বোন মারা গেছে, বাসারও অবস্থা ভালো না, একটু তো বিরতির দরকার আছে। কিছুদিন পরেও তো এই বিয়া শাদির কথা বলা যাইব। এখন তো বাসার পরিস্থিতি ভালো না, তো কিছুদিন পরে যাওয়ার পরে আমার খালারা আর ওরা যে একসাথে ভাড়া থাকতো, আমার খালাতো বোনরা আবার অনেক স্মার্ট, ঠিক আছে। আমার আমার শাশুড়ি পছন্দ করেন আমার খালাতো বোনদেরকে। তো যখন শুনছে যে ওদের খালাতো বোন, তখন উনি আর আমার পছন্দ করে না। কিন্তু এমনি আমার মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে পছন্দ করছে। যখন ওদের বাসায় গেছি, আমার মায়েরও পছন্দ করছে। কিন্তু পরবর্তীতে ওই আমার খালাতো বোনদের যখন পরিচয় হয়েছে যে ওদের বোন হাবিবা মুন্নির বোন, তখন আর আমার শাশুড়ি পছন্দ করে না। তো করে না, এদিকে আমারে বলে আমার সারা কাউরে বিয়েই করব না, আমার অন্য জায়গায় বিয়া করতে দেয় না, আর আমার সারা অন্য জায়গায় বিয়া করব না। আর ওর মা আবার কইতাছে যে আমার ছেলে তোমার বিয়া করব না, মানে দুই দিক দিয়ে দ্বন্দ্ব। এদিক দিয়ে ও আমার অন্য জায়গায় বিয়েও বসতে দেয় না, আবার এদিক দিয়ে ওর মা কইতাছে আমার ছেলে তোমার বিয়া করব না। তাহলে এখন আমি দু টানার ভিতরে পড়লাম না। আবার ওর সাথে আমার বিয়া শাদির কথা বললে ও অনেক কান্নাকাটি করে, মিথ্যা কান্না করে, কারণ ওর ভিতরে তো অনেক শয়তানি। পরে যাই হোক, আমি একদিন ভোরবেলা একেবারে অন্ধকার থাকতেই প্রায় সকাল 6টার দিকে ওদের বাসায় আসি। আসার পর মানে আমার উদ্দেশ্য ছিল মা ছেলে দুজন একসাথে দাঁড় করে জিজ্ঞেস করবো যে সমস্যাটা কার, কে আমার নিতে চাইতেছে না। তো যাই হোক, আমি ওই দিন আসছি, ওরে সকাল সকাল ঘুমেই পাইছি। পাইয়া ও আমারে দেখা অবাক হইয়া হুট করে খাটে থেকে লাফ দেওয়া উঠছে, ওইটাকে তুমি এই জায়গায়। পরে আমি বলছি হ্যাঁ আমি আসছি, আমি আজকে জিজ্ঞেস করবো দুইজনেই যে আসলে কার আমারে পছন্দ না, কে এই ছলনাগুলি করতেছে, আপনার মাই নাকি আপনি। দুজনে ক্লিয়ার কাট করে কথা কয়ে দিলেই তো আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। আপনার মাই কইতেছে আমারে নিব না, আবার আপনি কইতেছেন আমারে সারা একেবারে বিয়ে করবেন না, তাহলে আপনিই তো আমারে ঝামেলার ভিতরে রেখে দিছেন। এগুলো বলাতে ও আমাদের বাসায় ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কি খালাম্মা ওরে তাড়াতাড়ি আইসা নিয়ে যান, ও আমাদের বাসায় আইসা ঝামেলা করতেছে। ও বলতেছে আমি ওরে বিয়ে না করলে করবো। অথচ এই সমস্ত কোনো ঝামেলাই ছিল না। আমার শাশুড়ি আমারে দেখা উনি কলজা বুনা করছে, আমারে বাদ দিল, কইলো কি তুই তুই থাক, ও ঘুমের তো উঠুক, ওরে নিয়ে তোর লগে কথা কম, মানে তুই করেই কইলো। আমার শ্বশুরও তখন ছিল। তা আমি কইলাম খালাম্মা ও আমার এই কথা কয় যে আপনি নাকি রাজি না, আর ও আমার এই ছাড়া আর কেউ বিয়ে করবো না, আর আপনি নাকি রাজি না। কয় না আমি তো রাজি না তা না, ওই আমারে কইতাছে যে ও এই জায়গায় বিয়ে করবো না। এখন এখন চোর ধরা পড়লো না, এখন ও আমার খালি না ওয়াশরুমে ডাকে, তোমার সাথে আমার একটা কথা আছে আসো, তোমার সাথে আমার একটা কথা আছে আসো। আমি বলছি না আমি আসবো না, আজকে যেহেতু আমি এই জায়গায় আসছি, 10জন দেখতেছে, যা কথা হইব 10জনের সামনে হইব, আমি আর আগে চলে কোনো কথা বলবো না। তো আমার মা আবার নারায়ণগঞ্জের আদমজি থাকে, আমার খালা আবার 2টা খালা থাকে কামরাঙ্গীর চর। তো ছোটো খালাটার আবার ফোন করে কইতেছে কি মাজু তুই যা তো মিরপুরে নাকি ওই বাসায় গেছে, ফোন দিয়ে আবুল তাবুল কথাগুলি কইতেছে ও নাকি করবো, তুই যা। পরে আমার খালা একদম দ্রুতই আইসা পড়ছে, আইসা পাইছে, আমার শাশুড়িরও পাইছে। ওই জায়গায় মানুষজন জড়ো হয়েছে, মানে ওই সব কয়টা আমার শাশুড়ির দেশের আত্মীয় স্বজন, ওরা এই বাড়িতে থাকে, তারাই আর কি, দূরের কেউ না। তো তারা সবাই একই কথা কইতাছে, যাই গোলাম তুই এরকম করস কে লিগা, নানিরা সাথে নিগিরা কইতাছে যে তুই তো ওর লগে প্রেম করছিস, তাহলে আবার তোর মার দোষ দেস কে লিগা, তুই ওর বিয়া করবি না না করবি সরাসরি কইলেই তো হয়, তুই মার দোষ দিয়া পার পাইয়া যাস কে লিগা, কি সমস্যা আছে তুই ক। পরে আমার খালাতো 2টা বোন, ওদের সাথে অনেকদিন প্রায় আমার যোগাযোগ ছিল না, করে একটা সম্পর্ক নষ্ট হয়েছিল। তো ওই দিন আমার ওই জায়গার থেকে আমার ওই 2 খালাতো বোন, আমার ওই খালা তারাও আসলো। আসার পর আমার খালাতো বোনরা কইলো কি শোন, তুই এই একলা মিরপুরের রোড গার্ড চিনোস না, হ্যাঁ আমরা নিয়ে আসতাম, আমরা দিয়ে আসতাম, এখন যেহেতু তুই একলাই আইসোস তার মানে তোর ভিতরে কোনো কাহিনী আছে, তুই আজকে কোনো কিছু গোপন রাখবি না, যদি তোর কোনো সমস্যা থাকেই থাকে তুই এই মুহূর্তে সবকিছু খুললা কবি, তুই কোনো কিছু আজকে আর গোপন রাখতে পারবি না। তখন আমি কইছি কি আপা ওর সাথে আমার বিয়ে হইয়া গেছে গা, কিন্তু ও এখন এই আমারে বলতাছে কি যে ওর মা রাজি না, আর মা বলে ছেলে রাজি না, কয় কি তাইলে না ওর সাথে আমার বিয়ে হয়নি। তখন আমার খালা, যে খালা কামরাঙ্গীরচর থেকে গেল, ও কইতেছে তুমি শুধু তোমার সাথে আমরা কোনো ঝামেলা করবো না, কিচ্ছু করবো না, তুমি একটা কথাই কোরআন শরীফটা ধরে কইবা যে সালেহার সাথে তোমার বিয়া হয়েছে কি হয় না, যদি হয় তুমি তাও বলবা হয়েছে, তাহলে তো কোরআন ধরার দরকারই নেই, আর যদি না হয় তাহলে তুমি কোরআনটা ধরে বলবা যে তোমার সাথে ওর কোনো বিয়া হয়নি। ও বলছে আচ্ছা আমি বলতে পারবো কইয়া ও কোরআনটা ধরে কয় কি যা কিছু ওর সাথে আমার হয়েছে আজকেই সব শেষ।
বলার কথা ছিল বিয়ে হইছে কি হয় না এইটা, এই কথাটা বইলেই ওর সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেল। কিন্তু ও থাকতে থাকতে আমার খালা একটা কথা কইলো যে তুমি বাগের লেঞ্জুদা কান খাইতেছো, এর ফল তোমার পাইতেই হইব। এই কথা কইয়া আমার খালায় আমার নিয়ে চলে আসলো ওই বাসা থেকে। আমি অনেক কান্নাকাটি করলাম, আমিও আয়সা পড়লাম, আয়সা আমার খালার বাসায় উঠলাম কামরাঙ্গীরচর। ওঠার পরে খালারে আমি আবার কইলাম কি খালা চলেন আমরা এই জায়গায় থাকবো না, আমাদের বাসায় চলে যাই। খালা আবার আমার সাথে নিয়ে খালার বাসায় গেল, আমাদের বাসায় গেল। খালা আমার সাথে গেল, আমার একলা আর ছাড়লো না। তো ওইটা মনে হয় প্রায় 3-4 দিন পরের কথা, ওই ঘটনার পরে, ওদের বাসা থেকে আসার পরে। এখন ওর একটা বন্ধু আমার ফোন দিয়ে কইতাছে কি আপনাদের ওই জায়গায় গেছে। আমি কই কি না, ও তো আমাদের ওই জায়গায় যায় নাই। ওরে আজকে কয়েকদিন ধরে খোঁজ পাওয়া যাইতেছে না, ওর ফোনও বন্ধ। তখন আমার আবার একটু খারাপ লাগলো। আমি এবার কই কি এই আবার না না, এর ভিতরে আরো কথা আছে। আমার খালার বাসায় যখন আমি গেলাম না, তখন ও আমার ফোনে কয় কি তোমার খালা তো ভাই কইছে তোমার লগে নাকি ওর খারাপ সম্পর্ক হইছে, তুমি যদি এটা প্রমাণ করাইতে পারো যে তোমার সাথে তোমার কোনো খারাপ সম্পর্ক নাই, তাহলে আমি তোমার বিয়া করবো। এই কথাটা কইলো। তা আচ্ছা, আমার কোন খালাতো ভাই কইছে? ওই খালাতো ভাই। ওই খালাতো ভাইয়ের লগে আমার লগে কেমনে কোনো খারাপ সম্পর্ক হইব? এক হইলো হাফ প্রতিবন্ধী, না আছে পড়াশোনা, না দেখতে ভালো, না কথা কইতে জানে, কিচ্ছুটি না, মেলেরও না সমাজেরও না, মানুষের লোক কথাই কইতে জানে না। তার ভিতরে ওদের এক ঘর, ওরা 4 ভাই বোন, আর বাপ মা 2 জন, 6 জন, আবার আমার বড় বোনের একটা ছেলে, 7 জন। আর সবগুলি পুরুষ খাটের উপরে শয়, সবগুলি মাইয়া নিচে শয়। তাহলে ওই কোন জায়গায় আমি ঘরটা পাইলাম যে ওর লগে যাই আমি অকাশ কুকাশ কত গুছি কি করবো? আর ওর লগে আমার প্রেমও নাই, কিছু নাই যে আমি ওর লগে ঘুরতে ঘুরতে যাই বদমাশি করবো। একটা তো প্রসেস আছে যে ওর লগে আমার খারাপ সম্পর্ক হইতেই পারে, না হইতে পারে। ও দেখতেই আছে যে ওই ছাড়া কেউ দামই দেয় না, ওটা একটা হইলো হাফ প্রতিবন্ধী, তার মধ্যে ওর লগে আমার একটা খারাপ সম্পর্ক জড়াইয়া দিল। তা পরবর্তীতে আমি বুঝতে পারছি যে আমার বাইডাই মিথ্যা কথা বলে নেই, আমার বাইডা মিথ্যা কথা বলছে। হ্যাঁ, আমার বাইডাই কিছু না কিছু আরে বলছে। তাও আবার কিভাবে বলছে? মসজিদের ভিতরে কোরআন শরীফ ধরে, মানে একটু মনে হয় ওই কাছে কইছে হাসান তুই এটা কোরআন ধরে কইতে পারবি, মসজিদে যাইয়ে তুই এটা কোরআন ধরে কইতে পারবি? ওরা তো কোরআনের মর্যাদা বুঝে না। ও বলছে যে হ্যাঁ আমি বলতে পারবো। কিন্তু আমি যতটুকু বিশ্বাস করতেছি হাসান যে আমার ভাই বলছিল, মিথ্যা কথা বলে নাই। কিন্তু আমার খালা আবার এমন একটা মানুষ, এর পোলামাইয়া খুন খারাপি করে লাইবো আর চোখের দেখা তারপরে করবো না আমার পোলামাইয়া এটা করে নাই নাই নাই, মানে এরকম টাইপের। আমার খালা একতরফা কইতাছে ওই শয়তান, ওই তোর লগে ছলনা করছে, ওই তোর বিয়া না করার লেগে কইতাছে। আমার পোলা এটি কইতেই পারে না, আমার পোলায় বুঝোস না কেমন, ওই কি এটি কনের লোক কইতে পারে? কিন্তু এখন আমি জানি যে ও কইছিল, কইতে পারে। আর খালাতো ভাই আর কি আবারও যাইয়া কোরআন ধরে কইলো না আমি যা কইছি মিথ্যা কথা কইছি। তারপরে ও আমারে কিন্তু বিয়া করলো না, কথা ছিল কিন্তু ওই কইলে করবো, করে নাই। পরে আমি আমার বাসায় গেলাম গা, আমার খালার আমি কিন্তু আবার বেহিয়ার মতো খালারি নিয়ে কিন্তু আবার আইলাম এই কথা প্রমাণ করতে। প্রমাণও কিন্তু হইলো। তারপর আমি আবার আমার নারায়ণগঞ্জে গেলাম। নারায়ণগঞ্জে যাওয়ার পরে আর একটা বন্ধু আমার ফোন দিয়ে কয় কি আপনাদের ওই জায়গায় গেছে? আমি কি না, ও তো আমাদের এখানে আসে নাই। তো বলতেছে কি ও তো আজকে 4-5 দিন ধরে নিখোঁজ, ওরে পাওয়া যাইতেছে না, ওর মা তো খুব কান্নাকাটি করতেছে। তা এটা কিন্তু মিথ্যা কথা ছিল। ও সামনে থেকে ওই ছেলেটার ফোন দেওয়াইছে মিথ্যা কথা কইয়া, মানে আপনারা পটানোর জন্য। হ্যাঁ। পরে এত কাহিনী কিন্তু করলো, আমার কিন্তু বাদ দিয়ে দিল। এর ভিতরে কিন্তু আমি আর ফোন দিতেছি না। আমার মা বাবা যেই কথা কইতেছে আমি কিন্তু ওই অনুযায়ী চলতেছি। ও কিন্তু আমার মাথাটা আবার আউট করে দিতেছে। পরে ও আমারে আমি আবার করলাম কি একটা ফোন দিতে গেলাম। ফোন যখন বন্ধ আমি তো ট্রাই করে দেখি, তো আমি একটা ফোন দিয়ে দেখি সুন্দর কল ঢুকছে। কল ঢুকার সাথে সাথে ব্যাকও করছে। ব্যাক করে আমার কয় কি কেমন আছো? আমি কি যেমন ইচ্ছা তেমন আছি। তখন আমার কইতেছি কি তোমার লগে আমার তুমি আমার লগে দেখা করবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি আবার কইতেছি কি যে আমার দেখা করলে আমার বিয়া করতে হইব, যদি আমার বিয়া করতে পারেন তাহলে দেখা করবো। আর এক হইলে এই কথা, আর আমার দেখা করার সাথে সাথে আমি একটা ঝাড়ুর বাড়ি, একটা জুতার বাড়ি আর একটা চট দিব, এই যদি আপনি মানতে পারেন তাহলে আমার লগে দেখা করেন। আচ্ছা আমি তার রাজি আছি, কিন্তু আমার একটা কথা আছে, আমি কি আচ্ছা কি কথা আমি শুনবো। পরে আমার খালারে জানাইলাম। আমার খালায় আবার আমার মায়ের কইলাম। আমার মায়ের কয় আচ্ছা ও যখন ওর জন্য এতই পাগল, আমি আবার কেন এত পাগল হয়েছি? এতদিন তো পাগল ছিলাম না। ওই যে আমি যে সবার কাছে কইলাম যে ওর সাথে আমার বিয়া হয়েছে, এখন আমার একটা কেমন কলঙ্ক হয়ে গেল না যে ওর সাথে আমার বিয়া হয়েছে। এই জন্য আমি আবার কইলাম যে তুই যদি আমার বিয়া করস 10 জন নিয়া কাজী অফিসে যাই, তাহলে আমি তোর লগে দেখা করবো। ও কইছে আচ্ছা, কিন্তু আমার একটা কথা আছে। পরে আমার খালায় আমার মার কাছ থেকে অনুমতি নিল, আমার মায়ের অনুমতি দিছে যে আচ্ছা তুই ওই যদি বিয়া করে তাহলে তুই আর বিয়া দিয়া দেখা। এই কথা কইয়া আমার খালার কাছ থেকে আমার মা আমার খালার কাছ থেকে আমার নিয়ে রবনা পার্কে আসলো। আইসা ও অনেক দেরিতে আইসে। আসার পরে আমি একটা বাম হাত দিয়ে একটা চর মারছিলাম। মারার পরে ও কইতেছে কি এরকম করো না, এরকম করো না, মানুষে দেখতেছে খারাপ কইব, তুমি আমার পরেও মারার সময় পাইবা।
তো যাই হোক, পরেও আমারে কইলো, আমি আচ্ছা আমি বলি শর্তটা কি, কইতাছে আমি মনে হয় সম্ভবত ওদের বাসায় শনিবারে গেছিলাম, আর ও কইতাছিল যে বৃহস্পতিবারে নাকি ওর মা ওর একটা বিয়া করাই দিছে, বুঝছেন। এখন আমার কথা হচ্ছে, আমি যদি শনিবারে যাই, বৃহস্পতিবারে যদি বিয়া করাই দেয় তোর মায়ের তরে, বাড়ি ভরা মানুষ, এটা একদম এরকম টোটাল একটা ফ্ল্যাট বাসা না যে কেউ কারো সম্পর্কে কিছু জানে না, লম্বা একটা টিন শেডের ফ্ল্যাট, সবাই সবার করে আইতাছে যাইতাছে জানতাছে, তাইলে বলতো না মা আমার পোলারে বিয়া করাই দিছি, তুই কিছু মনে করিস না, তুই সরে কেউ যা, না কেউ তো বলতোই। বলতো না। মানে ও এটা কিন্তু আবার গাদ্দারি করলো, ওর ভিতরে একটা গাবলা আছে, একটা ঝামেলা আছে, এই জন্য এই হালকা একটু জানাইলো, যাতে পরবর্তীতে কোনো কিছু জানলেও কইতে পারে আমি কইছিলাম তুমি মানলা না, এটা যেন কইতে পারে। কিন্তু আমি এটা বিষয়টা মানি নাই, ভাবছি যে মিথ্যা কথা, ও ছলনাবাজ। তারপরও ও এই কথা কইয়া পরে আবার খালার একটা কি, খালা আমি মিথ্যা কথা কইছি ওর লগে, যে এই কথারে আমি দাম দিতেছি না, তখন আবার খালার একটা, খালা আমি এমনি শয়তানি করে ওর লগে কইছি। খালায় আমার খালায় আবার প্রতিবাদ করছে, না একটা নারী একটা না স্বামীরে বাঘের মুখে দিয়ে দিতে পারে, তাও সতীনের কাছে দিতে পারে না, আমি সতীনুলা সংসারে দিব না। তখন আবার কইলো কি, খালা আমি মিথ্যা কথা কইছি, এই কথা কইয়া নবাবগঞ্জ শিক্ষণে আমাদের একটা কাজী অফিসে বিয়া হয়। বিয়া হইলে আমি আমার বাসায় আইসা পড়ি, ও ওর বাসায় জায়গা, 4 দিনের দিন ও আমার খালার বাসাতে আইসা আমার আমার কাছে আসে। আমার মা রে আবার খালা এই কথা কইয়া রাখছে যে কিন্তু এই কথা কইছে, তারপরেও কিন্তু তোর মাইয়া বিয়া করছে, আমি কিন্তু তোর মাইয়ারে বিয়া করাই দিছি। তখন আমি আবার ওই 4 দিনের ভিতরে আমাদের নারায়ণগঞ্জে গেছি, যাওয়ার পর আমার মা মনে হয় ও আমাদের কিন্তু 8 সালের 4 রোজায় শুক্রবার ছিল, 8 সালের 4 রোজায় শুক্রবার ছিল, ওই দিন বিয়া হইছে। হ্যাঁ, তারপরে শুক্রবার বিয়ে ছিল। করার হ্যাঁ, পরে আপনাকে তুলে নেয় কবে ওর বাসায়? ওর বাসায় তুলে নেয় প্রায় মনে হয় 3-4 মাস পরে। ওর বাসার সংসার কেমন ছিল আপনার? বলি পরে আমার মা যখন জানলো আমি এই জায়গায় বিয়ে করছি, আমার মা আমার এমন মাইর দিল, আমি তো কান্নাও করতে পারতাছি না, কারণ মানুষের জেনে যাবো আমার বিয়ে হয়ে গেছে গা ওর লগে, অথচ অগত নেওয়ার কোনো খবর নাই গা। পরে 4 দিনের দিন আমি আবার আমার খালার বাসায় আসি, আসলে ও যায়, গেলে পরে ওই আমার মামারা আসে, বুঝছেন। আমার মামারা আইসা যখন শুনে যে এত কিচ্ছা কাহিনী হইছে, এই পোলায় ওর বিয়া করব না, এই পোলার লগে এখন বিয়ে হইছে, এই পোলা এখন আবার কইতাছে যে ওর আর এক জায়গায় বিয়া করছে, এই পোলার ভিতরে কি শয়তানি আছে, এটা আজকে দেখুন, এই কথা কইয়া আমার মামার বন্ধু আর আমার মামা ওরে সারা রাত অনেক একটা পিটানি দিছে, গণপিটানি দিছে, মাইর দিছে, বুঝছেন। মায়ের দিলে যে তুই আমার বাগনির লগে অনেক শয়তানি করছস, তুই একবার বিয়া করবি, একবার করবি না, একবার করবি, একবার করবি না, এমন করছস, এই কারণে ওর একটা মায়ের দিচ্ছে। মায়ের দিলে ও মায়ের খেয়ে আবার কইতেছে আমি বিয়া করি না, মিথ্যা কথা কইছি। ওই দিনই কিন্তু ও যদি আবার ক্লিয়ার কাট স্বীকার করে যে হ আমি একটা বিয়া করছি, মানে যদি কইরে থাকে স্বীকার করে, তাহলে কিন্তু আমাদের কাটসিটটা ওই দিনই হয়ে যায়। ও আবার অস্বীকার করতেছে। পরের দিন সকালবেলা ওর মায়েরে, ওর বাবারে, আর ওই এলাকায় ওর একটা খালা বলেন তো, আপনিও এই ছেলেটার পিছনে লেগেছেন কেন? ও হচ্ছে যে কি আমারে এমন ভাবে পটাইতো যে আমার অন্য জায়গায় বিয়ে করতে দিব না, আমারে খালি পটাইতো। আপনি বারে বারে বুঝতেছেন ছেলেটা আপনার সাথে মিথ্যা বলতেছে, চিটিং করতেছে, তারপরেও আপনি কেন এই ছেলের ধরে আছেন? এইটাই আমার সারা জীবনের দোষ, কেন আমি ওর কাছে বিয়েটা করলাম। হ্যাঁ, ওই যে আমি যে ওদের বাসায় যে বলছি যে আমার ওর সাথে বিয়ে হইছে, এখন আমার আত্মীয় স্বজনের সব জানলো, এই জন্য আমি মানে এটা মানতে পারি না যে সবাই কইবো আমি বিবাহিত, আমার ওই জায়গায় বিয়ে হইছিল, এটাই আমি মানতে পারি নাই। এই জন্যই আমি চাইছি যে তাইলে যখন সবাই জানছে, তার আগ পর্যন্ত কিন্তু আমি ওর পাগল ছিলাম না, তার আগ পর্যন্ত কিন্তু খালি ওই কান্না করতো, ওই খালি কান্না করতো, যখনই শুনতো আমার কারোর লাগে বিয়ে হয়ে যাবো তখন ওই কান্না করতো। তো যাই হোক, এই কথা জানার পরে আমার শ্বশুর শাশুড়ি আর আমার একটা খালু আমাদের ওই বাসায় আসলো, আমার খালার বাসায় আসলো আইসা। তখন আমার মামা ছিল, আমার খালাতো ভাই ছিল, আমার ওই জায়গার খালাতো ভাই আমার জোরে একটা ঠাইসটা চট দিছে। আমার মামাই কইলো কি উডাইয়া ওই গেলে আবার আরেকটা দি, এই কথাও কইলো। তো ওই দিন ও যদি সবটা স্বীকার করতো আমাদের কিন্তু ঝামেলা যাইতো গা। ওর মা বাবা ওরে নিয়ে গেল, আর কথা হইলো আমারে 2-1 মাসের ভিতরে উঠাই নিয়ে যাইবো। এরা কইছে বিয়া যখন হয়ে গেছে তাইলে আমরা উঠাইয়া নিয়ে নিব। পরে আমার মামার আবার আমার যে 7 সালে একা একা বিয়ে হয়েছে, ওই ডেটে আমার একটা কাবিননামা করে দিছে যে এই সারা যখন মিথ্যুক একটা ঝামেলা করতেছে, যদি ভবিষ্যতে হয় কোনো বিয়া কইরাও থাকে তাইলে তোর বিয়াটাই আগে থাকবো, কারণ তুই 7 সালে ওরে আগে বিয়া করছস একবার। ওই কাবিনেই আমার কাবিনটা কইরা দিল। দেওয়ার পরে ও এখন আমার খালি মোবাইলে কইতেছে কি তুমি আমারে তালাক দিয়া দাও, তুমি আমারে তালাক দিয়া দাও। হ্যাঁ, কেন? এক তালাক দিয়ে দাও, আমার যে 2 লাখ টাকা কাবিন ও এটা দিতেও পারবো না, আর ও মাইর খাইছে, এখন ও আমার লগে আর সংসার করবো না, ও আমার মামাদের কাছ থেকে মাইর খেয়ে ও আমার লগে এখন আর সংসার করবো না। তখন বারবার ও খালি আমার কইতো কি তুমি আমার তালাক দিয়ে দাও, তুমি আমার তালাক দিয়ে দাও।
তখন আমি আবার আমার বাপ মাই কইতো কি তুই ওরে তালাক দিবি কি লিগা, ওই তোরে বিয়ে করছে ওই তোরে তালাক দিয়ে দিক, কিন্তু ওই তালাক দেওয়ার ক্ষমতা রাখে না, তালাক দিলে টাকা লাগবে ওই দিতে পারতেছে না। Right. পরে যাই হোক 2-1 মাস পরে আবার আস্তে 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 ঠিক হয়েছে। ঠিক হওয়ার পরে আমার শাশুড়ির লগে আমি কথা কইতাম, আমার মামি একদিন আমারে আমার শাশুড়ি বাসায় নিয়ে আইলো যে আচ্ছা আপনারা অনেক ছলনা করছেন, এখন বাদ দেন, যা হইছে হইছে, আপনারা কবে তুইলা আনবেন কন। কয় আমরা তুইলা আনলে আমাকে দেশের থেকে যত লোকজন আইবো এই খরচ দিতে হইব, আমরা যে বউ আনতে যাবো সেই খরচও দিতে হইব, টোটাল খরচ দিতে হইব, আমার কাছে কোনো টাকা নেই। তখন আমার মামি কইলো আচ্ছা আপনারা কতজন আইবেন, যান আপনাকে যা খরচ লাগে আমরা একটা বাজেট দইরা দিয়ে দেবো, আপনারা তো নিয়ে আসেন, ভদ্রভাবে নিয়ে আসেন, যেহেতু আপনার একটা পোলা আপনি নিয়ে আসেন। আমার শাশুড়ি রাজি ছিল আমারে অনুষ্ঠান করে আনার, যেহেতু খরচপাতি আমাদের বাসা থেকে বহন করবো। তার এখন আবার অনুষ্ঠান করতে রাজি না, এই অনুষ্ঠান করবো না, এই অনুষ্ঠান করবো না। তারপর আমার শাশুড়ি একদিন কইলো কি এই তুই আয়া পর, 1 দিন 2 দিন 3 দিন দেখতে দেখতে ঠিক হয়ে যাবো, তুই আয়া পর। আমি আমার শাশুড়ির কথা, শাশুড়ি আপনাকে সাপোর্ট করছে? না সাপোর্ট করছে, আমি অস্বীকার করবো না, আমি তো এই জায়গায় সত্য কথাই বলতে আসছি, যা সত্য আমি তো তাই বলবো। উনি আমার প্রথমে সাপোর্ট করছে, আমাদের সম্পর্কটা ভালোই ছিল, প্রথমে আমাদের সম্পর্কটা ভালো ছিল, পরে আমাদের সম্পর্কটা আমার ননদ নষ্ট করে দিছে। পরে আমি ওনার কথায় ওদের বাসায় আসি, ওদের বাসায় বড় একটা রুম, 2টা খাট, আরো নিচে একটা বিছানা। ননদ নষ্ট করছে বললেন, কেমন করে? ননদ নষ্ট করছে কেমন করে, আমার ননদের যখন বিয়ে হয়েছে তখন আমাদের সম্পর্কটা শুরুতে ভালোই ছিল, এখন নাকি লাখ লাখ টাকা কামাই করে, আমি নাকি ননদের জামাই, ননদের ভবিষ্যৎ করে দিই না। অথচ ওদের ঘরে 2টা খাট ছিল, নিচে আবার ফ্লোরিং করতো। হ্যাঁ, আমার কিন্তু এক্সট্রা বলতে কোনো আসবাবপত্র আমার ছিল না, আমার 3 স্যুট কাপড় চোপড় ছিল, ওইটি আমি উল্টায় পাল্টায় পড়তাম, আর বেশি যা ছিল আমার বাপের বাড়ি ছিল, এদিকে আমি বেশি আনি নাই, জায়গা নাই, জায়গা কম, এটা তো আমার আলাদা কোনো ফার্নিচারও নাই। তো ওরা খালি এই 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 আমার শাশুড়িটা ভুল বুঝতে শুরু করলো। কিন্তু আমি যখন যাই আমার বাপের বাড়ি, আমার শাশুড়ি আমার ব্যাগটা এমন উল্টা কইরা ফালাইয়া দেখে সব নামাইয়া কি আছে না আছে, তো এই জায়গায় আমি কই লাখ টাকা লয়ে যাই, কিংবা কামাই করে আইনা আমার কাছে দেয়, আমি কই থুই। তাছাড়া এই লাখ লাখ টাকা কামাইয়ের যোগ্য ছেলে কিনা এইটাও তো দেখতে হবে, ওর টাকার উৎসটা কি, কই থেকে আসে, কিভাবে আমি করি। তাইলে একই কাজ তো আমি ছাড়াও থাকতে, তাহলে তখন লাখ লাখ টাকা তোরা কি করছিস, তোরা কেন তখন তোদের ভবিষ্যৎ করলি না। আমি আসার পরে আমার খাওয়ার টাকাটাও আমার ঘরে বাড়ায় দিতে পারিনি, আমি ওই জায়গায় ভোরে ফজর নামাজ পড়া, ফরজ গোসল করে ওদের ঘরে সমস্ত কাজ আমি করতাম। আমার 2 ননদ গার্মেন্টসে চাকরি করতো, আমি রান্না করতাম, রুটি বানাইতাম, ওদের ওই খাবার ঠান্ডা করে ওদেরকে প্যাকেট করে আবার দিয়ে দিতাম। আমি কি ওদের জন্য কষ্ট করি নাই? একটা ঘরে 3টা বিছনা হইতো, আমার শাশুড়ি ঘুমানোর পরে আমাদেরকে ঘুমাইতে হইতো, উনি ঘুমের থেকে ওঠার আগে আমাদেরকে উঠতে হইতো, আমরা তো কোনোদিন এই পাশাপাশি দাঁড়াইতেও পারি নাই কা। তো যাই হোক গেল, পরে মনে করেন আমার শাশুড়ি এই আমার এই ফরজ গোসলটা এক ঘরের ভিতরে সেও ঘুমায়, আবার 2-3টা মাইয়া রাখে, আবার আমার ননদ 2টা খাটে ঘুমায়, এডি হাই পছন্দ করে না। তা আমার পাশে যে নানি শাশুড়িরা থাকে এরা কইলো কি অগরে বারান্দায় দিয়া দাও, আর বাইরে জামগো টয়লেট আছে ওই টয়লেটে ওরা গোসল করবো না। হ্যাঁ আমার চাবিও দিয়া দিছে, আমার অনেক সাহায্য করছে নানিরা। পরবর্তীতে আমি এরকম করে চলতেছিলাম, একদিন দেখে লাইছে যে আমার স্বামী আমার একটু রুটি বাইচা দিতে সাহায্য করছে, মানে বারান্দা বলতে কি বারান্দায় পাকের গড় ছিল, চুলা, একটা খাট, খানা ডুলি, ওই সাহায্যটা করাতে বুঝছে না। আমি আসলাম, আমি বললাম কি ওনারা যখন রাত করে আইসে, আজকে রাতটা আমি এই জায়গায় থাকি, আমি সকালে যাই। ও ওই বদমাইশ এমন বেদ্যপ, মানে এমন আমারে তখন কেয়ার করতো যে এক রাত আমারে ছাড়া থাকতে পারবো না, বুঝছেন, এক রাত মিস দিতে চাইতেছে না, এক রাত আমারে চোখের আড়াল করতে দিব না। আর ওদের বাসায় আমি যখন আসলাম তখন কিন্তু আমি ওর খাটে শুই না, ও আর একটা কর্মচারী নিয়ে ওর খাটে শুই, আমি নিচে ওর মার সাথে শুই, বুঝছেন। যখন আমি ফার্স্ট আসি তখন তো ওর মায়ের একটা ভাবনা হইতেছে, মা আমি ওরে দেখতে পারি না, ওর মামার আমারে মারছে, কিন্তু রাত আর দিন আল্লাহ তাআলা কেন ডিফারেন্স করছে, ও রাত্রে ঠিকই আমার কাছে আসতো, এখন তো আমার তো গোসল করতে হয়। এখন তো আমার শাশুড়িটা বুঝে গেছে, পরে আমার নানি শাশুড়িরা সবাই ঘরের ওই বাড়িতে যারা ছিল তারা দুষ্টুমি করতো। তারপরে আমারে কইলো কি যে তুমি অগো বিছনা আলাদা করে দাও, তুমি আর তোমার লগে ওরে রাখো না, তোমার লগে আর ওরে রাখো না। পরে আমি কিন্তু ওর খাটে গেলাম, এর আগে কিন্তু আমি ওর খাটে যেতে পারি নাই, মানে ও হ্যাঁ ও এরকম করতো। যাই হোক, যতদিন সাথে আমার সম্পর্ক খারাপ ছিল ততদিন আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক ভালো ছিল। এন্ড হ্যার কথা যে স্বামী পাইয়া আমি হ্যারে ভুলে গেছি, কিন্তু আমি দেখতেছি
আর আমি অনেক কিছু ওই ফ্যামিলিতে ছাড় দিয়েছি, যেটা এই যে দেয় না। রিসেন্টলি একটা ঘটনা দেখতেছেন না, যে হিন্দু সারাটাই মরে গেছে গা, Right. হ্যাঁ এরকম। তো এই মেয়েটা যদি আমার মতন এত ত্যাগ স্বীকার করতো তাহলে কিন্তু হয়ে যেত। কারণ আমি তো দুঃখী, আমি তো দুঃখ কষ্ট করে বড় হয়েছি, এই জন্য দুঃখটা বুঝতাম। এই জন্য আজ পর্যন্ত আমি বারবার ছেড়ে দিলেও আমার ছাড়তে চায় না। মানে ও জানে যে আমি ওর শূন্য পকেটে ওর কাছে আসছি। হ্যাঁ, ও কিন্তু টোটাল এখন চারটা বিয়া করছে, যদিও হারাম টারাম সম্পর্ক আছে। আমি কিন্তু ওর ফার্স্ট বুক, মানে আপনার পরে 4টা বিয়ে? আরো 3টা করছে। আমি কিন্তু মূলত ওই কথাগুলি বলতে আসছি এখানে। কিন্তু দেখেন কেমনে যে ছেলে দেখতে ভালো না, ইনকাম করে না, ফিউচার নাই, কেমনে এতগুলো বিয়ে করলো রে বই? একটা তো ওই যে কইরেই রাখছে আলাক। আর ওই যে হ্যাঁ, পরবর্তীতে এই নিয়া ওই যে যেদিন নাকি আমার স্বামী আমার বাসা থেকে জোর করে নিয়ে আসলো, সেই দিন ওরা আর কি টিভি দেখতেছে। সিটি ছিল না আগের দিনের, মানে ওদের উদ্দেশ্য ছিল আমার স্বামীর খাটটার থেকে বরাবর সিটিটা দেখতে সুবিধা। ওরা আমার ননদের যেমন ওই খাটে টিভি দেখবো, ওই খাটে ওরা টিভি দেখবো, এটা ওদের উদ্দেশ্য ছিল। তা সিটি নষ্ট হয়েছে, ওরা পাল্টাইতে গেছে দেখা আমি বিছনাটা পরিষ্কার করে শুয়ে পড়ছি, বুঝছেন, আমি বিছনাটা পরিষ্কার করে শুয়ে পড়ছি। আমার উদ্দেশ্য ছিল কি, তোরা দেখতেই হয়, নিচে বইয়া দেখবে, আমি আমার খাট ছাড়বো না। হ্যাঁ, আমিও এই জিনিসটা ওরা বুঝতে পারছি যে আমি এই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ছি। এখন আমার শাশুড়ি কইতাছে রান্না করবো, তেল নাই, তেল কেন রাখোস নাই, তেল কেন আগে কিনা রাখলি না, তারপর তুই কোন সাহসে আন ঘুমাইতে গেলি, তুই না খাস, তোর বাতার রে তো খাবারটা বাইরে দিবি, তাহলে আমার বাতার আগে নাকি তোর সন্তান আগে? তুই যদি ভাত খাস, তোর সন্তান যদি ভাত খেতে চায়, তুই আরো সন্তান গো বাইরে দিলে তুই ওরে বাইরে দিবি না? তোর কি আমার লেগে রয়ে যাইবো? মানে ওই খাটটা আমার ছাড়তে হইব, আমি ওই খাটটার থেকে আমি উঠটাই ওরে বাদ দেবো, আমার ননদ ওই খাটটাতে আবার বইয়া বই টিভি দেখবো, বুঝছেন। এটা হলো শাশুড়ির উদ্দেশ্য। আর মাইয়ার জামাই মনটা বুঝতা ছিল, বুঝছেন। পরবর্তীতে ওই পোলারে হ্যাঁ এমন পোলা বানাইছে, এই পোলাই কিন্তু আবার হ্যাঁ মাইয়া নিয়ে মাইরা লাইছে। হ্যাগুড়েও কিন্তু এই কাহিনী আছে, হেরাও কিন্তু এই কাহিনী করছে সেম ওই সেরায়। আবার ফিরে বিয়া করছে, আমার ননদ এটা সহ্য করতে পারি নাই, পরে আমার ননদের জামাই আমার ননদরেও কিন্তু নিয়ে মাইরা ফেলাইছে, আজও কিন্তু ওর লাশও পাওয়া যায়নি, বুঝছেন। পরে যাই হোক গেল সেই দিন ওদের বাসায় আমার সাথে আমার শাশুড়ির আমারে মারতে চায়, আমার চুলে ধরে আমারে মারতে নেয়, আর আমার ননদ খালি দূরে থেকে এমনি খাবলাইতেছে, মিথ্যা কথা কম না, ও মারতে পারেনি, ও দূরে থেকে খাবলাইতেছে মারার জন্য। ছিল দুই আড্ডা ছাড়াই দিছে। ওই রাত্রে আমি ওই বাসা ত্যাগ করছি। আমার কথা হয়েছে, আমার শাশুড়ি আমারে খেদাই দিছে, তোরও তো খেদাই দেয় নাই, তুই আমার সাথে আইলি কেন? তুই আমার সাথে কেন আইলি? আর আমাদেরও যেই বাসা এখন আমার মা নারায়ণগঞ্জে থাকতো 2 রুমের ফ্ল্যাটে, এখন আমার মা মিরপুরে, সংসার ছোট হয়ে গেছে, তার 2টা ছোট ছোট ছেলে নিয়ে আর আমার একটা বাইজিরি নিয়ে সে একটা বড় রুমে ভাড়া থাকে, 1 রুম কিন্তু বড়। আমি ওই বাসাটা যে উঠলাম পরে এর মধ্যে কি আইনতি বাস আপনার জামার? না, ওই কাজই করে। পরবর্তীতে ও বিদেশে লোক পাঠানোর ব্যবসা ধরছে। এই যে এত নারী পাইলো কই থেকে, এত ওর টাকার উৎস কই থেকে হইলো, এটা পরবর্তীতে হয়েছে। পরে আমি আমার মার বাসায় গেলাম, এখন ও নিচে বিছনা করে ঘুমায়, আমার বাইরে ওরে পাড়ায় পড়ায় যায় আহে, তোর কোনো যায় আহে না। ও কিছুতেই মানে আমারে ছাড়তে পারবো না, বুঝছেন। আমারে ছাড়া ওর জীবন চলবই না, ও আমারে ছাড়তেই পারবো না, যে কোনো মূল্যেই হোক। আর আমার লাগবো, ওর জীবনে আমার লাগবো। কেন? ও ভালো কথা। আমি আবার এর ভিতরে আমার মা যখন জানতে পারলো যে বিয়া করছে, তখন আমার মা ওর সংসারটা আর করাইতে চাইলো না, বুঝছেন। আমার 1 ভরি গয়না ও বন্ধক দিছিল। আমার মা কইলো কি, তুই এই গয়নাটা ছাড়াইয়া দিলে, এই গয়নাটা নিয়ে তুই আয়া পড়িস, এর আগ পর্যন্ত একটু থাক। তো যেদিন ও আমার গয়নাটা ছাড়াই না দিছে, সেই দিন সারা রাত ও আমার পাও ধরে বইয়াছিল আর কান্না করছে যে তুমি আমার জীবন এত বুঝো, তোমার আমার জীবনে লাগবো, তুমি যাইতে পারবা না। এই কি নাটক বলেন তো, একটার পর একটা বিয়ে করতেছে, অসম্মান করতেছে। আপনি তো নাটকের কিছুই দেখেন নাই, নাটক আরো সামনে আইতাছে। ও যে কি নাটক গুলি খালি করে আমার সাথে, আমি ত্যক্ত বিরক্ত হই, ওরে বাদ দিয়ে আমি এই রাস্তায় আইছি, নাইলে আমার 2টা বাচ্চা হইছে, আমি কেন এই প্রকাশ্যে মানুষের সামনে আসবো? পরে আমি তো ওদের বাসা থেকে আইসেই পড়লাম। আইসা পড়ার পরে ওই যে ও আমার 1 ভরি গয়না আইনা দিল, আমি পরের দিন যে সকালে আমাদের বাসায় ফিরে আসার কথা ছিল, একবার ওটা ডিভোর্স দিয়ে আমি আর পারলাম না। পা ধরে কথা কই ম্যানেজ করে ফেললো। আর তার কিছুদিন থাকার পরে ওই যে এই ঝামেলাটা হইলো, ওই দিন আমি আইসা পড়লাম। ওই দিন রাত্রে যে আমার শাশুড়ির সাথে ঝামেলাটা হইলো, উনি আমার মারলো, আমি আইসা পড়লাম। শাশুড়ি মারলো? হ্যাঁ, কেন মারলো? ওই যে ঝামেলা হইছে, আমি কেন তেল কেন রাখলাম না, তারপর আমার স্বামীরে কেন ভাত বাইরা দিলাম না, আমি কেন খাটে শুইতে গেলাম, বুঝছেন। এই নিয়ে উনি একেবারে সামনে ছিল, নাইলে ঘটনা উল্টাই লাইতো যে আমি তারে মারছি, ভাগ্যিস ও সামনে ছিল। হ্যাঁ, তারপর আমি আইসা পড়ার পরে আমার একটা বাচ্চা কনসেপ্ট করে আমাদের বাসায়। তো আমার মা এবার কইছে কি, এই সংসার টিকবো না। আর তখন আমার বাচ্চা পেটে আসা বাচ্চা,
আরেকটা কথা এর ভিতরে আমি ওরে মানে ও বিশুদ্ধ শুক্রবার বাসায় থাকে না, ওদের বাসায় থাকতে ও বিশুদ্ধ শুক্রবার বাসায় থাকে না। কেন থাকে না অনেক জোর জবস্তি কইরা কইরা ওর লগে অনেক নিঃসা টিস্সা ওর কাছ থেকে জানতে পারলাম ও আমার বোটানিক্যাল গার্ডেনে যাইয়া ওই জায়গায় স্বীকার করলো যে আমি একটা বিয়া করছি। ওই হয়ে কবে করলো দিন তারিখ কয় না, কবে করলো দিন তারিখ কয় না। পরে আমি আচ্ছা বাচ্চা কাচ্চা হয়েছে, কয় কি বাচ্চা কাচ্চা হয় নাই, তবে বাচ্চা কাচ্চার কথা জিজ্ঞেস করলে হাসে, মাইয়া বলে হাসে, ওই মহিলা বলে হাসে। পরে আমার এমন রাগ উঠছে ওই দিন আমি ওর একটা জোরে চর মারছিলাম ওই জায়গায়, বুঝছেন। ওই চর মারার পরেই ওর সাথে আমি আর সংসারটা করতে চাই নাই, এই শুরু হইলো ওর সাথে আমার ফাটন, বুঝছেন। ওদের বাসায় যাওয়ার পরে কিন্তু আমি আগ পর্যন্ত এই বান্দিগিরি খাওয়া অগো সব কিছু শোনা, এখন তো আমার আর এগুলি ভালো লাগে না। ও হইলো বিয়া করছে, আমি ওর সংসার আর করবই না। তারপরে ও এই যে আমার খালি জোর করে রাখে আর কান্নাকাটি করে, তখন কি কইলো যে ওই মেয়েটা সাইরা দিব। পরে একদিন আমি ওর মোবাইলের কাছ থেকে একটা নাম্বার নিয়ে ওই জায়গায় ফোন দিছি, যাইয়া আমি জানতে পারছি যে সবার আমি ওই জায়গায় গেছি, যাই দিই ওই বাচ্চা 4 দিনের না 5 দিনের গোসল করাইতেছে, অলরেডি বিয়া করছে। পরে বাচ্চাও হয়ে গেছে। এই বিয়ার কথা কিন্তু অনেক কিছু 17 বছর কথা তো এত মনে থাকে না। কত দিনের সংসার জীবন? 17 বছর। সে 7 সাল না ধরলেও 8 সালেতে ধরেন, তাহলে কতটা বছর। তো ওর একটা বন্ধু আবার কইছিল ও আরেকটা বিয়া করছে, বুঝছেন। ওই মাইয়ের নাম আইরিন, ওই বন্ধুর লগে ওই আইরিনের সম্পর্ক ছিল। তা বন্ধুর বউটা আবার দেখতে সুন্দর না দেখে বন্ধু আবার ওই মহিলার লগে সম্পর্ক করছে। ওই মহিলার আবার আগে একটা বিয়ে হইছে, ওই ঘরে আয়শা নামের একটা মেয়েও আছে ওই মহিলার। এখন ওই বন্ধুর বউরে নিয়া ওই মহিলার কাছ থেকে ওই বন্ধুর নাম ছাড়াইছে যে তুমি ওরে ছাইরা দাও, তুমি তো সুন্দর আছো, অনেক জায়গায় বিয়া করতে পারবা, আমি তো বিয়া করতে পারবো না, তুমি আমার স্বামীটারে মাফ করো। ওরে সাথে নিয়ে ও সাহায্য করছে যত যা কিছু করা লাগে। এন্ড বন্ধু নাই এই সুযোগে হ্যাঁ যায় ওই মহিলার কাছে, এখন আবার হ্যাঁ সুযোগ নিতে যায়, বুঝছেন। ওই সুযোগটা নিতে গিয়া ওই মহিলার গর্ভে বাচ্চা পড়ছে। আইসা পড়ার পরে আমি আইডিয়া করি যে আমার বাসা থেকে মাইর খাইয়া ও একটা চিঠি লেখছিল যে মা আমার লাশ তুমি আমিনবাজার ব্রিজের নিচে পাবা। তখন প্রায় 15 দিন 1 সপ্তাহ কি 1 মাসের মতো ও বাসায় ছিল না, ওই মাইয়ার বাসায় ছিল, বুঝছেন। তো হয়তো বা তখন ওরা বিয়াটা করাই দিছে, আর নয়তো আমার বিয়ার আগেই মনে হয় বিয়াটা করছে, দুটার একটা হইতে পারে। কিন্তু আমি আজও এই সত্যতা জানি নাই যে ওই মহিলা আগে নাকি আমি। কয়জন মহিলাকে আপনি পাইছেন মানে লাইফে? আমি সহ 4টা। 4 জনই বিয়ে করছে? এমন 2 নাম্বার বিয়া করছে, যে বিয়াগুলি লিগেল না, কিরকম যেগুলি হয় না। ধরেন এই মহিলাটারে বিয়া করার আগে বাচ্চা পেটে ছিল, জোর জবস্তি করে মানুষে ওই বিয়া করবো না, তখন এই যে কলঙ্কদা করাই দিছে। আমি মহিলারে জিজ্ঞেস করছি, বলছে হ্যাঁ ও আসলো কেন, ওরে কলঙ্কদা বিয়া করাইছে, ঠিক আছে ও আসলো কেন, এই কথা বলছে। 2 নাম্বার? হ্যাঁ, এটা হচ্ছে যে 2 নাম্বার। 3 নাম্বার? 3 নাম্বারটার সাথে ও বিদেশে ব্যবসা করতে একসাথে দুইজনে। ওই মহিলা আবার এরে স্বামী বানায়। যখন ওই মহিলা ওই স্বামীরে নিয়ে একটা বাচ্চা নিতে চায়, সংসার করতে চায়, তখন ওই বেটারা পলায় ওই মহিলারে রেখা, বুঝছেন। তা ও আবার সে একই কাজ করলো, ওই মহিলার সাথে গিয়ে সম্পর্ক করলো, এরা বিদেশি লোক পাঠায়, এই ব্যবসা করে, বুঝছেন। কিন্তু আমার কথা হচ্ছে তুই তো এর আগে একটা দুর্ঘটনা গড়াইছস যে তুই তোর চোখের দেখা এই মহিলার লাগে সবাই সম্পর্ক কইরা যাইতে পারতেছে, কিন্তু তোর আগে একটা অভিজ্ঞতা আছে, তুই কিন্তু যাইতে পারস না। তোর বন্ধু কিন্তু ওই জায়গা থেকে তুই যাইতে পারস নাই, তুই আবার এই মহিলাটার কাছে কেন গেলি, এটার কাছে আবার গেল, বুঝছেন। 4 নাম্বার? 4 নাম্বার বলতে এই মহিলার কর্মচারী একটা মাইয়ার নাম পাপিয়া, বরিশালে থাকে, বরিশাল দেশের বাড়ি। এই কর্মচারীর স্বামীর রেখা 12 দিনের ব্যবধানে আমার স্বামীর বিয়ে করছে। একটা মেয়ে কি 12 দিনের ব্যবধানে বিয়ে করতে পারে? আমার স্বামীর ব্যাগের ভিতরে ওই স্যারার নাম, ওই স্যারার বাড়ি ময়মনসিং নাকি কিশোরগঞ্জে। ওই 22 সালের জুলাই মাসের 10 তারিখ আর স্বামীরে ডিভোর্স দিছে। একই কাগজ আমার স্বামীর ব্যাগে পাইছি ওই 22 সালের এপ্রিল মাসের 22 তারিখে আমার স্বামীরে বিয়ে করছে, রোজায়, মানে 22 সালের রোজায়, বুঝছেন। এখন ও এটারও উল্টাই লাইলো, ঘুরাই লাইলো, আমি করি নাই, মানে যেই কয়টা করে খালি কয় কি কাগজ দেখতেছেন আর বলতেছেন আমি করি নাই। না আমি করি নাই। তো ও আবার কি করছে,
ওর নাম্বার দিয়ে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ করছে। এখন ওই কাজী না আমার হোয়াটসঅ্যাপে ফোন দিছে যে হ্যালো কে, আমি বলছি কয় কি আপনি কি হাসান রাজার স্ত্রী? আমি কি বলছি হ্যাঁ। বলে কি আপনাদের এই কাবিনের কাগজটা করতে হইব, তো আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপিটা লাগবে, দিয়ে যান। পরে আমার বলে আমি মানে তার মানে কি? পরে বলে কি 3 দিন আগে যে বিয়ে হয়েছে আপনি কি সেই ভাবি? ওই ওই কাজী লোকটা জানতো না আমি বউ আছি, বুঝছেন? পরে আমি বলি কি 3 দিন আগে বিয়ে হয়েছে, আচ্ছা আপনার কাজী অফিসটা কোন জায়গায়, বুঝছেন? আমি ওই কাজী অফিসটা ঠিকানা নিয়ে গেলাম, বললাম আমি তো অলরেডি ওর বউ আছি, ও তো আমার বাসাতে, হ্যাঁ এই কথা বললাম। পরে কাজী কইলো কি ওই মাইয়া যে আগে বিয়ে হয়েছে এটাও গোপন রাখছে, ওর যে বউ বাচ্চা আছে এটাও গোপন রাখছে, আমরা দোষী না, আমরা দোষী না। পরে ওই কাজী আমার সামনেই ওর একটা ফোন দিয়ে বললো আপনার বিয়াটা অবৈধ হয়েছে, আপনি জিনা করতেছেন, আপনার বিয়াটা এটা বৈধ হয় নাই, কারণ একটা মাইয়া 3 মাস না গেলে ইদ্যত পালন না করলে আর বিয়া করতে পারে না, এটা আপনার বিয়াটা হারাম সম্পর্ক হয়েছে, এটা কইলো। এখন আমি যেই ওর ব্যাগ ট্যাগ সবকিছু দরলাম পাইলাম, এখন আমারে কইতেছে কি যেহেতু এটা হারাম সম্পর্ক হয়েছে, বিয়ে হয় না, তাহলে তো এটা সারারও দরকার নেই, আমি আর যাই না, আমি ওই জায়গায় আর যাই না, বুঝছেন? এটা কইতেছে আমি আর যাই না। এর ভিতরে ও আবার জেল খাটে 22 সালের কেন জেল খাটে কেন? ওই যে বিদেশে লোক পাঠায় ওসব টাকা টোকা নিয়ে, আর জেলে দিল কে ওই 3 নম্বর মহিলা সাথী ওরা আবার রাস্তায় পাইছে, পাইয়া লগে লগে জেলে দিয়া দিছে, বুঝছেন? তা আমি আবার জানতাম কি তখনও পুরোপুরি ক্লিয়ার হই নাই যে ও যে আরেকটা বিয়া করছে, বুঝছেন? তখন আমি মনে করছি ও মনে হয় সাথীর বাসায় গেছে, তো ও যদি সাথীর বাসায় যায় আমি কখনো ফোনও দেই না, বিরক্তও করি না, মানে আমার ঘিন লাগে। আপনি সব মাইনা নিতেছেন একটার পর একটা, মাইনা নিতেছি কি ও ছলনা করতেছে, আমার একটু সময় দাও, আমি ভুল করছি, আমি ভালো হয়ে যাব। একবার দুইবার 4-4টা বিয়া করলে এরপরে আপনি সময় দিতেছেন, ফাজলামি নাকি এটা একটা? ওই যে দ্বিতীয়টার বেলাও সময় চাইছে, ওই মাইয়া অন্য একজনের লগে সম্পর্ক করছে, এই উসিলাই মেয়েরে তালাক দিয়ে দিছে ওই দ্বিতীয়টা মাইয়া, ওই মাইয়া বিদেশ গেছে গা। তৃতীয়টার বেলা কইতেছে এটার লগে আমার কোনো সম্পর্ক নাই। এখন ওই মাইয়ারও আমি জিজ্ঞেস করছি আপনি কি বিয়ার ওর লগে কিন্তু আমার কথা। বোন, আপনার মনে হয় না যে পুরোটাতে আপনি দায়ী? আপনি তাকে মানে একটা থাপ্পড় মেরে আরেকটা গা লাগাই দিয়েছেন যে মারো, একবার অপরাধ করছে, তাও এটা মানে আইনত অপরাধ করছে, সে পাপ না কি করতো জানেন? আমারে বশীকরণ করতো। এটা আমি 24 সালের কি মাসে যেন আমাদের বাসায় পাইছি। পরে ওরে জিজ্ঞেস করছি, ও কইছে কি এটা তো ভালো কিছু। পরে আমি ওই আমার বাচ্চারা যেহেতু আবার হাফিজিয়া মাদ্রাসায় পড়ে, দুইজনে ওই কবজটা নিয়ে আমি পড়াইছি, কইতেছে এটা তো একটা কোরআনের আয়াত, এটা পয়রা মিষ্টিতেও খাওয়াইলে আর কি বশীকরণ করা হয়, বুঝছেন? যদিও আমার আগে বশীকরণ করছে কিনা জানি না, তবে আমার 24 সালের থেকে ও বশীকরণ করছে, ওইটা আমি কাগজে কলমে ধরা পড়ছে যে আমার বাবার নাম ঠিকানা, আমার নাম ঠিকানা এগুলো তো আর মাইনসে করে দেওয়া যায় না। ও এটা আবার স্বীকারও করছে যে এটা হচ্ছে যাইয়া শ্যামলির এক কমিশনার ভাবি আছে, উনি ওরে করাইয়া দিচ্ছে যে তোর বউ তোর কথা শুনে না, তুই এটা কর। ও মহিলা ভালো লেগেই করছে, তো ও মহিলা তো এত কিছু জানে না যে ও যে হাঙ্গা করে আর আমি মাইনা নেই না দেখা ও আমার বশীকরণ করে রাখে, এটা মানুষ তো আর জানে না। পরে যাই হোক, আমি শেষের দিকে আসতেছি, আমার অ্যাকচুয়ালি আর ধৈর্য নেই, আমার কাছে বারে বারে মনে হইতেছে যে একটা মানুষ একবার ভুল করতে পারে, 2বার ভুল করতে পারে, 3-4 আপনি বারে বারে একটা লোককে মাফ করতেছেন, ওকে নতুন করে অনুপ্রেরণা দিতেছেন। আশায় বাঁচে চাষা। আমার তো কিসের আশা? দেখেন আমার তো বাপের বাড়ির অবস্থা ভালো না, তার ভিতরে আমার দুইটা মেয়ে, আমি চাইছিলাম কি ও যদি একটু ভালো হয়ে যায়, আমার 2টা মেয়ে নিয়ে আমি কই যাবো, একটু যদি হয় ভালো হয়ে যায়, একটু যদি সময় দিই, ও ভালো কথা। আমার ফ্যামিলিতেও এই ঝামেলা ছিল, বুঝছেন? আমার বাবাও একটা ভুল করছিল, আমার মা খালি ঝগড়া করতো, বিয়া করলি কে এরকম ঝগড়া করতো দেখা পরবর্তীতে আমার আব্বু যে 20-25 বছর বিদেশ করছে, লাস্টে 10টা বছর কোনো খবরই দেয় নাই, মানে আমার মা বুঝে নাই কা, শুধু খালি ঝগড়া করতো। তা আমি চিন্তা করছি কি আমিও যদি ঝগড়াটা না করে একটু যদি ওরে বুঝি, ওরে যদি এই খারাপ অবস্থা থেকে আনতে পারি, তাইলে তো আমার বাচ্চা দুটো নিয়ে আমি একটু সংসার করতে পারবো, বুঝছেন? পরবর্তীতে ও কি করলো, এই মেয়েটারে যখন বিয়া করে, এই খালি মিথ্যা কথা কইয়া এই মেয়ের কাছে যায়। আমি কিন্তু তখন কিন্তু আমার বাচ্চা কাচ্চা কিচ্ছু হয় নাই। মাগো আমার মাইয়া তো তোমার মতো অত চালাক না, আমার মাইয়া ওই বাসায় যাইতে পারবো না। আমি কইছি কি আপনি ওই বাসায় পাঠান, আমার জন্য অনেক পাগল, ও যদি ওই বাসায় যায় ওঠে তাহলে আমার ভুলে যাবো, ও কিন্তু সংসারটা করতে পারবো, যেহেতু আর একটা মাইয়া হইছে। তখন আমার শাশুড়িরা কি কইতো, তরে দেখে আনছি, তরে বউ হিসাবে মানছি, ওটার আগের মাইয়া আছে, আমার পোলার জন্মের নাকি আমরা জানি না, ওটার করে 10টা হয়ে গেল, মাইনা নিও না। পরবর্তীতে ওই মহিলা আমার শাশুড়ি ওই মহিলার আইন এলাকায় দেখায় এটা আমার পোলার বউ। যখন আমার বাচ্চাটা হয়েছে 7 দিন, আমার বড় মেয়েটা 7 দিন বয়স, তখন তাহলে আমার বাচ্চা যখন হইলো না, যখন আমি কইলাম তখন তো আনলি নাকে,
তখন তো করে আমার ভালো লাগছে, এখন আমি যে সংসার নিয়ে বসছি তুই আবার ওই মহিলা লয়ে হোস, আবার করলো সেই একই কাহিনী। এরা আমার পোলার বউ সাংবাদিক, 1.5 লাখ টাকা বেতন পায়, হ্যাঁ এই করলো। এখন কিন্তু উল্টা আমার শাশুড়ি মারতে যায়। কোর্টে একদিন গেছে, আমার একটু তাড়াতাড়ি তুই আয়, কোর্টে চুলো দিলে মারতে আইতাছে। আমি মনে মনে কই কি এখন কেন মারতে আহে। আরেকদিন অফিসে যাইয়া আমি পুলিশের মাঝখান থেকে দৌড়ছিলাম যে তুই না কস যে আমার স্বামীর লগে তোর সম্পর্ক নেই, একটা ব্যাটারির স্বামী বানায় রাখতি, আর এরই কইতি এইটা আমার স্বামী, আপনার স্বামীর তো কত সুন্দর, আপনার স্বামীর লগে আমি ব্যবসা করি, কেন আপনার স্বামীরে বিয়া করবো। আজকে যখন পুলিশ আইছে তোরে ধরতে তুই কেন কইতাছ যে আমার স্বামী লাগে, আমি যত টাকা কামাই করে ওর কাছে দিছি, ওরে ধরেন ওরে পাইবেন, আজকে কেন কস। তখন আমি পুলিশের মাঝখান থেকে ওরে গিয়ে মারতে গেছিলাম। মারতে গেলে পুলিশ কইতাছে ওই মহিলারে ঠেকাও ঠেকাও, ওনার তো অনেক সাহস, আমগো সামনে মারতে গেছে। আরেকদিন 19 সালের রোজার ঈদে, হ্যাঁ আমি যাই দিই আমার শাশুড়ির বাসায়, ওই মাইয়া আর এক খাটে বয়ে রয়েছে ওই মহিলা, ওই আর আমার শাশুড়ি নিচে বইবে মশলা বাড়তেছে। আমার সময় তো দাঁড়ে কাছে আইতে দিতি না, লজ্জায় মরে যেতি। এখন তোর পোলার বউ বলে লাগে খাটে বয়ে রয়েছে, আর তুই কেন মশলা বাড়স? আমি থাকতে আমার তো গাদার খাটনি খাটাইছো সেই ফজরের থেকে দইরা দিন পর্যন্ত। আমি স্টুডেন্ট মানুষ ছিলাম তখন, আমি একটু ঘুমাইতে পছন্দ করতাম, দেখা কইতি গরম পানি করে আমার চোখে ডাইলা দিবি, এখন তোর এই চোখের ডালা পানি গেল কই? এখন তুই কেন মশলা বাড়াস? এখন অরে দিয়ে বাড়াইতে পারস না? তুই তো স্বীকৃতি দিছিস সেটা তোর পোলার বউ, তখন অরে দিয়ে বাড়াইতে পারস না? মানে মানুষ যারে নরম পায় তারই পাইয়া বলে। আর খালি বুঝতাম এই বোঝাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। ভাবতাম কি একটু যদি ধৈর্য দেরা বুঝি, ও যদি ঝামেলাগুলি মিটাই আসে, আমার বাচ্চা দুইটা নিয়ে আমি সংসার করতে পারবো। বোন, আপনার লাইফ থেকে যদি মানুষ শেখে কি শিখতে পারে বলেন তো? আরেকটু বলবো পরে এই 2 মিনিটে শেষ হ্যাঁ করুন। এই মায়েডারে যখন বিয়া করছে, এই মায়েডারও আমি খবর নিয়ে ওর বোনের বাসায় গেছি, বুঝছেন। ওদেরকেও বলছি যে দেখেন ওর কিন্তু এরকম ও বিয়া শাদী করছে, ওর কিন্তু অভ্যাস ভালো না, ও কিন্তু আরো করব, যেহেতু এই মায়েডার থেকে আমার স্বামীর বয়স থেকে 20 বছরের ছোট বড়, আপনি অন্য সময় আছে আর অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন, অন্তে সারাইলেন। এরা কি করলো? আমার কথা শুনলো না। না শুন না ওই 22 সালের ডিসেম্বর মাসে নাকি ওই মাইয়ার 4 মাসের বাচ্চা নষ্ট করে দিচ্ছে। এই বাচ্চা নাকি অন্য সারার জন্মের ছিল। যখন জেলে ছিল ওই মাইয়া অন্য বয়ফ্রেন্ড লইয়া ঘুরতো। ওই বয়ফ্রেন্ডে জিজ্ঞেস করলে কইতো কি জেলে আমার ইয়া আছে, সারে আছে। আর হাসান আবার ওই আরেক মহিলার কাছ থেকে খবর পাইছে যে ওই বয়ফ্রেন্ড লইয়া জেলে আসে, তখন হাসান রেখে এটা আমার মামাতো বোনের বয়ফ্রেন্ড, বুঝছেন। এই আর কি এই ঝামেলা চলতেছিল। লাস্টে যখন ওই মাইয়ার আবার বাচ্চা হয়েছে এই অক্টোবরের মনে হয় লাস্টের দিকে, এখন আমি আমাদের বাসা থেকে ও বাইর হয়েছে 23 সালের ডিসেম্বরে, বিদেশের কথা বইলা, বুঝছেন, বিদেশের কথা বইলা বের হইয়া ও ওই জায়গাতেই উঠছে। বিদেশ যায় আর না যাইলে ওই জায়গায় ওঠে, না যাইলে ওই জায়গায় ওঠে, এরকম করে আমার লগে 24 সালটা পুরা ছলনা করছে। 24 সালটা পুরা ছলনা করছে। আমি যখন জানতে পারছি ওর বাসাতেই আসে যায়, ওই মাইয়া আমার বাসা চিন্না ফেব্রুয়ারির 20 তারিখে হাসান আমাদের বাসায় উঠছে 24 সালের। আর মার্চের 6 তারিখে ওই মাইয়া আমার নন্দের ছেলের কাছ থেকে আমার বাসার ঠিকানা যায় না, আমার বাসার সামনে থেকে ওরা অপমান করে নিয়ে গেছে। আর বলছে আমি বাসার ঠিকানা দিছি, বাসার ঠিকানা আমি দিছিলাম না, দিছে আমার ননদের ছেলে। ওই কলঙ্ক আমার মাথায় নিতে হয়েছে যে আমি তোর বাসায় যাইতাম না, তোর কারণে আমার যাইতে হয়েছে। আর তার আগে কিন্তু ওই জায়গায় যায়, ওই জায়গায় কিন্তু ফার্স্ট উঠছে। তো যাই হোক, এই কথা জানার পরে ও আমার লগে গ্যাঞ্জাম করছে। আমি কি করছি, ও বিদেশ থাকা অবস্থায় ওই মার্চে আমি একটা ডিভোর্সের কাগজ ওরে মোবাইলে দিয়ে দিছি। হ্যাঁ আমি এটা 24 সালের মার্চের কথা, আমি আর তোর সাথে সংসার করব না। পরে ও আমাদের একটা আপা আছে অনেক সিনিয়র, উনি আমাদের এই ঝামেলাটা মিটায় আর কি, কথাও শুনে, আমার কথাও শুনে উনি ঝামেলাটা মিটায় দেয়। ওই আপারে কান্নাকাটি কইরা টইরা, হ্যাঁ সে ওই বাসা যেহেতু ওই চিন্না লাইছে, জুন মাসে আবার বাসা নিলাম। জুন মাসের 7 তারিখে আমাদের বাসায় উঠলো। ওইটা ও জুন থাকলো, জুলাই থাকলো, আগস্টের 15 তারিখে আবার বিদেশ গেল। যাইয়া সাইরা ও ওই মাইয়ার বাসায় উঠছে, কইছে আমি আর ওইদিকে যাই না, যাবো না, যেহেতু আমার এই বিয়াটা হালাল হয় নাই, ওটা আমার তালাক দেওয়ার দরকার নেই, আমি আর ওইদিকে যাবো না কইয়া অলরেডি ওই মাইয়ার তখন 6-7 মাসের বাচ্চা পেটে। হ্যাঁ তখন ও যখন গেল আগস্টের সেকেন্ড বেবি, ওর 4 জায়গায় 5 মেয়ে। শাবাশ, বুঝছেন। পরে যখন নাকি ও হইলো যাইয়া ওই মাইয়ের বাসায় উঠছে, এটা আমি টের পাইছি, তখন ওর সাথে আমি সম্পর্ক নষ্ট করে দিছি যে না আমি আর সুযোগ দিব না, আমি আর তোর কাছে যাব না। তখন ওর একটা বন্ধু আছে ধরলো, ওই আপারে ধরলো, মানে আমার বাসায় আসার জন্য। এটা হচ্ছে যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের থেকে শুরু হইলো বাসায় আসার জন্য। এখন আমি ওর একটা শত্রুর লগে কথা কইছিলাম,
ওই লোকেও জানাই দিছে আমি যে ওই লোকের সাথে কথা বলছি, আমি একটু বদলাম সদলাম কইছিলাম যে ওই ভালো না হ্যান তেন অমুক সমুক, ওই লোকে কয়া দিছে। এখন ও আমার হাতে রাখছে বুঝছেন, যদি ওই মাইয়ার ঘরে ছেলে হয় তাইলে ও কইব কি আপা ও আমার বদলাম কইয়াই বেড়ায়, ও ভালো না, ওর সাথে আমি সংসার করবো না। আর যদি মাইয়া হয় তাইলে ও আমার কাছে আবার ব্যাক করবো বুঝছেন, এটা ওর উদ্দেশ্য ছিল। তা আমি কিছুতে আর কি মানলাম না যে না আপা আমি ওর আর জায়গা দিব না, যা হয়েছে হয়েছে আমার মতো আমি থাকবো। পরে আপায় আমারে কয় কি আপারে কয় কি আপা ওই মাইয়ার তো কোনোদিন বাচ্চা হইব না, ও একটা মাইয়া বাচ্চা পালক নিতে চায়, আমার তো মাইয়া আছে, তো আমার মাইয়া, আমি কেন বাচ্চা পালক নিবো, এই কথা কইয়া আমার লগে পাপিয়ার অনেক মারামারি হয়েছে। আমি যাই না আপা, বিশ্বাস করেন আমি যাই না, আপনি একটু ওরে বুঝাইয়া দেন না, ও যেন আমার লগে মারামারি না করে, আপনি ওরে একটু বুঝাইয়া দেন। পরে আপায় আমার এই কথা কইলো। আমি আবার ওই ছেলের বাপের লগে আমার খুব ভালো সম্পর্ক, বাপের আমি ফোন দিছি, কয় কি অগত মাইয়া বাচ্চা হইছে, আপনি কি কন অগত মাইয়া বাচ্চা হইছে, আমি কই কি কন, আমি তো শুনলাম যে ওনাকে পালক নিতে চায়, কয় না ওরা তো ফেসবুকে দিয়ে দিছে অগত মাইয়া হইছে। পরে আমি আপারে কই আপা দেখছেন মাইয়া জন্ম দিয়া ওই নাটক নাটক বাদ দেন আপা, লাস্টলি আপনি বলেন যে আপনার স্টোরি থেকে মানুষ যদি শেখে কি শিখতে পারে? আমি কি বলবো বলেন, আপনিই বলেন, আমি তো সবকিছু বললাম যে কি শিখতে পারে। আপনি কোনো ইনকাম করেন না? আমি করতাম, আমার তো বিহারি পাড়াতে পাঞ্জাবির কারখানা ছিল নিজস্ব। আমার যখন বেবিগুলি হয় তখন আমি ওই কারখানাগুলি ছাইরা দিছি। আমি আমি আমার আস্তে আস্তে পেট বড় হয়েছে, আমার মেল সমাজে যাইতে দিতেছে না, কারিগররা নষ্ট করে লাইতেছে, যারা কাজ আনে কাজ জমা দেয় তারাই বিলুডায় খাইয়া লাইতেছে, আমার ব্যবসা লস হইতেছে। তখন ও আবার আরেকজনের সাথে যে ব্যবসা করতেছে, এই ব্যবসা সময় দিতেছে না, আমার এই ব্যবসা লস হইতেছে দেখে ওই ব্যবসাটা এক পর্যায়ে আমি বিক্রি করে দিচ্ছি। আর আমি তো বাসায় টেলার্সের কাজ করি, হ্যাঁ। আর এখন আমি আবার ওরে সারাই থাকতে পারবো, আমি নিজেই আবার ওই সেই পাঞ্জাবির ব্যবসাটা করতে চাইতাছি, ঠিক আছে। আমি আবার কাজ আনবো, কাজ করব, প্রথমে মানুষের কাজ আইন না কাজ করে জমা দিব কারিগর টারিগর নিয়ে, পরে এক পর্যায়ে যখন আমার ইনভেস্ট বেশি হয়ে যাবে তখন আমি আবার সেই পাঞ্জাবির ব্যবসা নিজেই শুরু করবো। এই জন্যই আমি আবার ওরে ছাড়াও থাকতে পারবো, ওর খরচ ছাড়াও। আরেকটা কথা, ও কিন্তু বদমাইশি করুক যাই করুক সবসময় কিন্তু আমাদেরকে খরচ দেয়। পরিচয় বলতে ওই ওর পাসপোর্টেও স্ত্রীর নাম আমি, বাচ্চা আর স্ত্রী বলতে আমি। এই জন্য অনেকে কয় ওই যাই করুক তোরে তো খাউন তো দেয়, কিন্তু খাউন দেয়, খরচ দেয়, সব দেয়। আমি যদি ওর কাছে গয়না চাই তাও দিব, আমি ফার্নিচার চাই তাও দিব, আমার রাজপ্রাসাদে রাখতে চাই তাও দিব, কিন্তু আমি চাই কি তুই সব বাদ দে, তুই শুধু আমার থাক, আমার এইগুলির দরকার নাই। আমি যদি খালি লুবই হইতে পারতাম তাহলে ওর জীবন ধন্য হয়ে যাইতো। ও চাই আমি লুপ করি আর ওর কাছ থেকে এক একটা নিয়ে নিয়ে ভালো থাকি, কিন্তু আমি এটা পারতাছি না। আমি ওরে এত সময় দিতে দিতে আমি এত ক্লান্ত, লাস্টে আমি এই রাস্তায় আইছি। আমি কিন্তু 30 তারিখ ওরে আবার ডিভোর্স দিয়ে আসছি, এপ্রিলের 30 তারিখে। ওই যে আমি ওরে জায়গা দিতেছি না, আমি যখন জানতে পারছি যে ওর এই করে আবার বাচ্চা হয়েছে তখন আমি পুরোপুরি হাল ছাইড়া দিছি। এতদিন আমি ধৈর্যের সহিত, ও আমার এখানে কই মাইয়ের কাছে রাত্রেও গেছে, মাসে 2-3 দিন ও থাকছে, দিন বইরা সকালে বাসা থেকে বেরিয়ে ও গিয়ে উঠছে, ফোনে কাজ কাম করছে, রাত্রের 11:30 ওই বাসা থেকে রওনা দিছে, 12টা আমাদের বাসায় পৌঁছাইছে। আর মাসে 2-3 দিন ওই বাসায় রাত্রে থাকতো, আর দিন বেলা তো ওদিকেই থাকতো। তো দিনে তো আর আমি দেখা বসতাম না যে দিন ও কি করে না করে। আর অফিস ছিল অনেক, শ্যামলী, মোহাম্মদপুর, উত্তরা, বাড়িদারা, অনেক অফিস। আমি এত অফিস চিনিও না। আমি ধৈর্য ধরতে অনেক প্রচণ্ড সময় দিছি, কিন্তু ওই আমার বুঝলোই না। ও খালি ওর বয়স ঠিক থাকে, আমার বয়স বাড়ে। আমি দেখতে আস্তে আস্তে বয়স হয়ে যায়, কিন্তু ওর কোনো বয়স হয় না। ওই 20 বছরের মাইয়ার দরকার আছে ওর কাছে বিয়া বহনের? ওর আগের স্বামী আবিয়াতে ছিল, ও আবিয়াতে ছিল, ওরা কি দুজনে থাকতে পারতো না? আর তোর স্বামী ভালো না, তুই অন্য জায়গায় বিয়া কর। তুই অলরেডি দেখলি একটা দরজার মহিলা আসছে, তোর এই জায়গায় আসার কি দরকার ছিল? যখন ওর এই ঘরে বাচ্চাটা হয়ে গেছে তখন আমি আর মানতে পারি নাই, তখন আমি কইছি আমি আর ওর সাথে আর সংসার করবো না। তখন ও আপারে আবার ম্যানেজ করলো। আপাই করলো কি, যদি ওই মেয়ের ছাইরা দিয়ে আপনার কাছে আহে, ওই মেয়েরও একটা শিক্ষা দেওয়ার দরকার যে দেখ তুই সংসার করে খাইতে পারোস না। আপা আপনি তো জানেন এটা লই আমি জীবনও খামু না, আপনিও জানেন আমিও জানি, আল্লাহও জানে এটা লইয়া যে আমি খামু না, এটা লইয়া যে আমি খামু না। তখন আপা ইচ্ছা মতো দুইয়া দেয়। এই রিসেন্টলি গত শুক্রবারে গেছে, শুক্রবারে আগের শুক্রবারে আপার স্বামীটা মারা গেছে। এখন আপা ওরে সময় দিতে পারতেছে না, কথা কইতে পারতেছে না। এই জন্য তুমি আমার আবার একটু কথা বলতে হয়। ওর মতো নেই বিবাহিত, একাধিক বিবাহিত, এর জন্য আমি কোনো উপকার পাইতেছি না, কারণ ও তো আমার কোনো পক্ষ নিতে পারে না, ও পক্ষই নেয়।
এখন লাস্টে আমি তাও আমি ফেব্রুয়ারির 1 তারিখে ওই বাসাটা আবার চেঞ্জ কইরা আরেকটা বাসা নিছি। ও বললো কি আমি আর যাবো না, আমার 4টা মামলা আছে, তুমি আমার 1টা মাস সময় দাও, আমি যদি এই 4টা মামলা উড়াইতে পারি, ওই মহিলা ওই মাইয়া সব জানে আমার মামলাগুলি, মামলার বাদীগুলি, ও আমারে ওদের সাথে মিশে আমার ক্ষতি করবো, তুমি আমার একটু সময় দাও, আমি এই মেয়েটারে রাখবো না। আমার ওই ঘরে 3টা বাচ্চা হয়ে গেলে কি, একটা বাচ্চা হয়ে গেছে 3টা ওই লিখি, হ্যাঁ আমি রাখবো না। তখন আপার কথায় আমি ওরে লাস্টে একটা সুযোগ দিলাম ফেব্রুয়ারিতে। আসার পরে ফেব্রুয়ারির 2 তারিখে বাসায় আসলো, 1 তারিখে নাকি এস্তমায় ছিল, ও কিন্তু হজও করছে, 24 সালে হজও করছে। ফেব্রুয়ারির 1 তারিখে নাকি ওঠার কথা ছিল বাসায়, কিন্তু 1 তারিখে নাকি এস্তমায় ছিল, আসতে পারলো না। 2 তারিখ 3 তারিখ আমাদের বাসায় থাকলো, 4 তারিখ সকালে বাসা থেকে বের হয়েছে। ওই সেরির বাপ চাচা ফুয়াতো ভাই সেরির বাসায় গেছে, এটা নাকি আমি পাঠাইছি, এই কথা কই আবার 13 দিন বাসায় আসলো না। লাস্টে তাও আবার একটা সুযোগ দিলাম, যাতে তাও যে ওর কথা কাজে মিল রাখে। ও শবে বরাতের দিন আগের দিন আমাদের বাসায় আসলো, ওই মাইয়া মোবাইলে আমার এই যে কি বাজে বাসাগুলি কইলো, শবে বরাতের দিন কইলো। শবে বরাতের দিন আমি নামাজ কালাম পড়মু দেখা ওর সাথে আর বাজে বাসাগুলি করলাম না। ছিল তুই আমারে বকা দে, আমি কিন্তু 31 ডিসেম্বরে ওই সেরির বাসায় গেছি, ও যে কইছে আমি ওই সেরির লগে থাকি না, আর বাচ্চা ও পালক আনতে চায়, বাচ্চা আমার না। 31 ডিসেম্বর ওর বাসায় আমি গেছি, যে ওর মায়েরে পাইছি, ওর বাইরে পাইছি, ওরে পাইনি, ওরে রাস্তায় পাইছি, বাচ্চাও পাইছি ঘরে। এখন আমার নামে নাকি মামলা দিছে, আমি নাকি ওই বাচ্চা মাইরা থুই আইছি, আবার ওই ঘরের থেকে সোনা দানা চুরি করে লই আইছি, এত কিছু লই আইছি। ও আমারে কইতাছে আমি আবার 2টা মহিলা আর 2টা পুরুষ নিয়ে গেছিলাম সাথে, পুরুষ 2টা ওর পাওনাদার, মহিলা 2টা আমার এলাকাবাসী ওই আপার সাথে। এখন ও কইতাছে তুই গেছুস তুই আমার পাওনাদার নিলি, আর তুই ওকে মারছুস তুই আরো মার, এখন মার আরো মার, ওটাতে আমার যায় আসে না, হ্যাঁ তুই পাওনাদার 2টা নিয়ে গেছুস কে? মানে ওই মেয়ে কি জানে ও যে আমারে কয় তুই যা আরো মার? ওই মেয়ে তো জানে না। আর ওই যে এই ছলনাগুলি করতেছে, ওই মাইয়ারে মনে হয় নিশ্চয়ই কয় আমারে ছাইরা দিব, আর মাইয়া ওরে কয় এই তোর বউ তোরে রাখতে চায় না, তোর ছাইরা দে, তুই মানুষ আপনারে বলে আপনার ছেড়ে দেব, ওদেরকে বলে আপনারে ছেড়ে দেব, আর মাঝখানে 4টা বউ নিয়েছে আরাম করে বসে। 2টা কিন্তু নাই, মাঝখানের 2টা কিন্তু নাই। ও এই 3 নাম্বার মহিলা কিন্তু ওর নামে অনেক মামলা দিয়া রাখছে, যেহেতু ওই মহিলার লগে বিয়াটা হয় নাই। ওই মহিলা কয় আমার কাগজপাতি নাই, হ্যাঁ নাকি মামলা দিব, ওই 3 নাম্বার বেটি নাকি মামলা দিব, ওই বেটি নামে আবার অনেক মামলা আছে দেখা আমার মাথা ওই বেটি আবার কিছু করতে পারতাছে না, বুঝছেন? ওই 3 নাম্বার বেটির নামে নিজেই মামলা আছে দেখা, আপনি কেমনে আইতে সহ্য পারে না। করছেন 17 বছর? আমি তো 2 ঘন্টা সহ্য করে আমি পাগল হয়ে গেলাম। খালি ও আমারে খালি আশা দিত, আশা 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 দিতে 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 আমার এই পর্যন্ত আনছে। লাস্টে যখন আবার 17 তারিখে বাসা থেকে বের হইলো এপ্রিলের, বিদেশের কথা কইয়া, ও আমারে একটা প্লেনের টিকিট দিছে, লার্নাকা কোন দেশ, ইউরোপের, আগের একটা টিকিট দিছে এখন, আর দিন তারিখটা কাইটটা এতটুক দিছে, শুধু আর নাম ঠিকানা দিছে। ওই লার্নাকা আমি গুগলে সার্চ দিয়ে দেখছি এটা ইউরোপের, তা ও তো গেল দুবাইতে, ওর ব্যবসা, ইউরোপে গেল কিভাবে? আগেরটা আমারে দিয়া দিছে। আর ও আমার একটা প্লেনের ভিডিও দেখাইছে, এখন এটা কি আমি কইতে পারি না, প্লেনে উঠতেছে, ওই ভিডিওটার তো দেখাইনি ভিতরে। এখন বাংলাদেশে এমনও গাড়ি আছে প্লেনের মতনই ফ্যাসা। বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের বন্ধু ইকরি। ইকরি আজকে চলে এসেছে আরজি নীরব ভাইয়ার কাছে। দেখো দেখো। আরে ইকরি, তুমি তো ঠিকই বলেছো, আজকে কিন্তু জয়িতাকেও খুবই দারুণ লাগছে। জয়িতা আজকে অনেক বেশি খুশি এই প্রোগ্রামে এসে। আমি হচ্ছে পাশের বাসার আন্টিদেরটা নকল করতে, আমি কার্টুন নকল করি। ওহো, ট্যালেন্টেড মা, ট্যালেন্টেড বাচ্চা। अगर वीडियो से सबको कंफर्मेशन मिल जाएगा मैं कौन हूँ। मेरा नाम है शिनचैन नूनू, मेरी उम्र है 5 साल और मेरी मम्मी को ना मुंह में शॉपिंग करना अच्छा लगता है। এখানে গাছে থাকি আমি শাকচুন্নি, সুখে আছে বামুনেরা, ছেলে বউ গিন্নি। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাট। তোর মাও তো ভালো নকল করতে পারে। আমার আম্মুর থেকেই তো শেখা। আম্মু হচ্ছে পাশের বাসার আন্টিদেরটা নকল করতে, আমি কার্টুন নকল করি। ওহো, ট্যালেন্টেড মা, ট্যালেন্টেড বাচ্চা। তুমি প্রথম কোনটা গলায় ওঠানোর ট্রাই করছিলা? সবার প্রথম হচ্ছে আমি স্টার্ট করি মিনা আন্টি, মিনা আর মিঠু দিয়ে। আমাকে একটু শোনাবা? হ্যাঁ অবশ্যই। যতগুলো ক্যারেক্টার যেমনে যেমনে পসিবল, হ্যাঁ প্লিজ। মিনা মিঠু রাজুর একটা কনভারসেশন করছে। মিনা মিঠু ঠিক এভাবে কথা বলে, ও মিঠু, তুমি চিন্তা করো না, রানীর লগে আমরা ডাক্তার আপার লগে কথা কমু। ডাক্তার আপার পরামর্শতে রানী জলদি ঠিক হইয়া যাইব। তুমি চিন্তা করো না মিঠু। রাজু, উঠান ঝাড়ু দাও।
যা যা, যেন তোর বেশি বুদ্ধি। আজ সারাদিন আমি মেলা কাম করছি, চুলা জ্বালাইছি, উঠান ঝাড়ু দিছি, মুরগিরে খাওন দিছি, মিনা সব কাম আমি করছি। তুমি কি করছো? হ্যাঁ, তারপর একটা দোকানদার আছে যে হচ্ছে সবসময় সবার পিছে লেগে থাকে। হ্যাঁ হ্যাঁ তো দোকানদারের ভয়েসটা আর হচ্ছে একটা পাশের বাসার আন্টি আছে মিনার, ওই ফুপিটা আর কি, ওই ফুপির ক্যারেক্টারটা করছি। পাখির খাসা 6 টাকায় দিবা, মিনার ওই বজ্জাত পাখিটার লেগা কিনতাছি, খালি পটর পটর করে, একটু বজ্জাত পাখি। দোকানিটা, আমি আমার পোলারে ডাক্তার বানাইছি ভালো একটা মাইয়ার লগে বিয়া দেওয়ার লাইগা। মাইয়া মাইসের কিসের পড়াশোনা? মাইয়া মাইসে থাকবে ঘরের সাইড দেয়ালে বন্দি। এরা রান্না বান্না সব কাজ করব, পড়াশোনা করণের দরকার নাই। ও ক্যা বাত, ক্যা বাত। আমি মানে কিছুটা সময় মনে হচ্ছিল যে কার্টুনের মধ্যে ঢুকে যাই, মাঝে মাঝে চোখ বন্ধ করে শোনার চেষ্টা করছিলাম। হেভি ট্যালেন্ট তো তুমি। এরপর সিসিমপুরের একটা ক্যারেক্টার আছে ইকরি আর হালুম। ইকরি এইভাবে কথা বলে, কেমনে? বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের বন্ধু ইকরি। ইকরি আজকে চলে এসেছে আরজি নীরব ভাইয়ার কাছে। দেখো দেখো, আরজি নীরব ভাইয়াকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে, তাই না? বলো হালো। আরে ইকরি তুমি তো ঠিকই বলেছো, আজকে কিন্তু জয়িতাকেও খুবই দারুণ লাগছে। জয়িতা আজকে অনেক বেশি খুশি এই প্রোগ্রামে এসে। তুমি তো কি জানো, নবিতা ট্রাই করছো। হ্যাঁ, আমি নবিতা ট্রাই করেছি, আমি ডোরেমনও ট্রাই করেছি। বলো না। डोरेमोन नोबितार कन्वर्सेशन एरकम है। डोरेमोन, वादा करो मैं जाने के बाद तुम अपना ध्यान रखोगे। अगर जियानो सुनियो तुम्हें परेशान करे तो तुम उनका सामना करोगे। वादा करो। डोरेमोन डोरेमोन मुझे प्लीज एक गैजेट दे दो, अगर तुमने मुझे गैजेट नहीं दिया तो जियान मुझे बहुत मारेगा, सोनी मेरी बहुत पिटाई करेगा। और शिजुका शिजुका वो मुझसे बात नहीं करेगी। डोरेमोन प्लीज मुझे एक गैजेट दे दो। ओके बाय। ও মাই গড, কতগুলো হইলো অলরেডি? 6টা 7টা হইলো মোর। শিনচান একটা ক্যারেক্টার আছে। শিনচান হচ্ছে অনেক ছটফটে টাইপ একটা ক্যারেক্টার, বাট অনেক সুন্দর। মানে আমার ফেভারিট একটা ক্যারেক্টার হচ্ছে শিনচান। তো শিনচান আর ওর একটা ফ্রেন্ড আছে বোচান, ওরা দুইজনে। বোচান, হ্যাঁ। শিনচান ঠিক এভাবে কথা বলে, इही इही अगर वीडियो सुनो तो आपको कंफर्मेशन मिल जाएगा मैं कौन हूँ। मेरा नाम है शिनचान नोरू, मेरी उम्र है 5 साल और मेरी मम्मी को ना मुंह में शॉपिंग करना अच्छा लगता है। अब मेरी इतनी भी तारीफ मत करो, आपकी शक्ल देख के मुझे शिमला मिर्च की याद आती है। यू आई डोंट लाइक शिमला मिर्च। अब मैं आपको बताऊंगा बोचैन के बारे में। बोचैन, मेरा नाम बोचैन है, मैं शिनचैन का दोस्त हूँ, मुझे पत्थर से दोस्ती करना अच्छा लगता है। পাথর সে দস্তি, পাথর নিয়ে খেলে? পাথর কালেক্ট করে অনেক, এক একটা ডিজাইনের পাথর কালেক্ট করে বোচান। বোচান হচ্ছে যে একটা লম্বা করে একটা থেকে যার নাক থেকে অলওয়েজ সত্যি পড়তে থাকে। আমি দেখি নাই, আমাদের সময় কার্টুন অনেক কম দেখার সুযোগ ছিল। আমি শিনচানটা মানে ইন্ডিয়ান জাপানিজের ভিতর হচ্ছে শিনচানটাই আমার অতিরিক্ত দেখা হয়। আমরা সেই জেনারেশন যারা ছোট থাকতে বাধ্য হয়ে বাপের সাথে টেলিভিশনে নিউজ দেখছি। বড় হওয়ার পরে আমার বাচ্চার কাছে টেলিভিশনের রিমোট, এখন আমরা কার্টুন দেখতেছি। কখনোই আমরা টিভি রিমোট পাই নাই। তোমার এই প্রতিভা নিয়ে নিশ্চয়ই আশেপাশের মানুষ অনেক মজা পায়। চেষ্টা করি সবাইকে এন্টারটেইন করার। তোমার ভাই তো বেবি, ও তোমাকে ডিস্টার্ব করে না শোনানোর জন্য এটা এটা এটা? না, আমার ভাই হচ্ছে আমার সাথে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এখন ফার্স্ট সেমিস্টারে আছে। ওকে, একটা বেবি না। আর তাহলে বেবি কোনটা তোমাদের ফ্যামিলিতে? আমার খালাতো ভাই ওটা। হ্যাঁ, ও হচ্ছে ও আমাকে শাকচুনির ভয়েসটা বারবার করতে বলে যে ওর শাকচুনি খুবই ফেভারিট। সো ইউ আর শাকচুনি টু। আমার খালাতো বোন ওরাও মানে ছোট ছোট যেগুলো ওরা সবাই হচ্ছে শাকচুনির ফ্যান। আর আমি ওদেরকে ভয় দেখাই ওইভাবে যে রাত্রিবেলা বাসা থেকে বের হলে শাকচুনি ধরবে, তারপর শাকচুনির ভয়েস শুনে। শাকচুনি ঠিক এভাবে কথা বলে, এখানে
নাং ডুং ডং গিরিমিরি কটাক সব চুন্নির পেতনির ঘর মোটকে দে মরাক হা 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 হা। ও মাই গড, তুমি বলতেছিলে না, আমার কানে লাগতেছিল, মনে হচ্ছিল যে আইসা গেছে শাকচুন্নি। বয়েজের কাজ তো অনেক কঠিন ব্যাপার, পুরো শরীর টরির মানে গলা টল ব্যথা হয়ে যায় না? না আমি হচ্ছে বেসিক্যালি আগে হচ্ছে গান শিখতাম, তো সুজিত মুস্তাফা স্যারের কাছে গান আরে শিখতাম। বাপরে, বড় স্যার টিচার। হচ্ছে আমাকে অলওয়েজ ভয়েস চেঞ্জ নিয়ে কাজ করাতো। সে হচ্ছে প্রত্যেকদিন রেওয়াজ করতে হবে, গান করি আর না করি রেওয়াজ মাস্ট। রেওয়াজের জন্য সে হচ্ছে করতো কি একদম গলা আপস অ্যান্ড ডাউনস, একদম যত নিচে যাওয়া যায় যত উপরে যাওয়া যায়, যেটার কারণে আমার হচ্ছে এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি ওই রেওয়াজের জন্য। কোন রাগে করতে? আমি হচ্ছে সাপা ধরে সবগুলা করতাম একদম করো না, এটা সাপা শোনো না। ধরে। না আমি গানের ভিতর নাই, গান আমার দ্বারা হয় না, এর জন্য আমি গান আউট অফ লিগ। আমি এর জন্য গানও করি কার্টুন ভয়েসে। কেমনে? আমি হচ্ছে সিসিমপুরের যে থিম সংটা আছে ওটা হচ্ছে সিসিমপুরের ইকরির ভয়েসে করি। যেমন এসো পাশে বসো, হেসে হেসে মজা দেশে ছুটে যাবো, সেটা তুমি ভাবতে পারো ইচ্ছে মতো, চাইতে পারো ইচ্ছে মতো, ইচ্ছে যত। চলছে গাড়ি সিসিমপুরে, চলছে গাড়ি সিসিমপুরে, আনন্দতে মেতে হেসে হেসে যাই চলে মজা সিসিমপুরে। তারপর ডোরেমনের একটা থিম সং আছে। হ্যাঁ, अपने दिल में देखो तो तुमको भी हमेशा दिखाई देगी, दिखाई देगी। एक ऐसी दुनिया जहाँ हो सपने पूरे कहीं तो होगी। हेलीकॉप्टर आसमां में उड़ के जाएंगे हम कहीं भी, हो जाए दूर कितना भी। आओ दिल के दरवाजे खोल के पाले हर खुशी, हर खुशी। जब हम बड़े हो जाएंगे तो क्या ये सब भूल जाएंगे, तब भी हम सब सोचेंगे कि फिर से हम बचपन जिए। ला 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 ला, आओ हम गाए, हाथ पकड़ के हम उड़ते जाए, प्यार की वो खुशियाँ बांटेंगे, सबसे आगे हमारा दोस्त है डोरेमन। বাহ, গান শোনেন না আরো? আমি হচ্ছে গান করি না, বাট আমি এই যে কার্টুন ভয়েসের যে কার্টুনের যে থিম সংগুলো এগুলোই ট্রাই করি। যেমন ঠাকুমার ঝুলির যে থিম সংটা, ওটা হচ্ছে আমি ঠাকুমার ঝুলিরই কিছু ক্যারেক্টারের ভয়েসে করার ট্রাই করি। যেমন চমচম কি হয় কখনো মজা কখনো ভাব হয়, পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে, ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ওটা কাক ছিল। হ্যাঁ ওটা একটা কাকের ভয়েস ছিল। যে খেক শিয়ালের একটা কাহিনী আছে না, শিয়াল পণ্ডিতের পাঠশালা, ওটার ভিতরে যে একটা কাক থাকে, ওই কাকের ভয়েস। উফ, হাঁপাই গেলাম আমি তোর প্রতিভা গুনতে গুনতে। কতগুলো স্বর পারো? আমি হচ্ছে কখনো গুনি নেই, বাট কোনো একটা ইন্টারভিউতে গোনা হয়েছিল এরকম গুনে গুনে, তখন হচ্ছে 25টার মতো ভয়েস ছিল, 25টা কি 26টার মতো মাই ক্যারেক্টার। গড, আমরা করি, ট্রাই করে দেখি কয়টা ভয়েস পারি। হ্যাঁ চলো, বিসমিল্লাহ। মিনা মিনা। ও মিঠু তুমি চিন্তা করো না, দেখছো আজকে জয়িতা কই আইছে। মিঠা মিঠা আজকে জয়িতা আজকে কোথায় কোথায়। যা যা, আজকে তো জয়িতা আইছে নীরব ভাইয়ার প্রোগ্রামে, তোমরা কি দেখো নাই? তারপর দোকানদার, মাইয়া মাইসের কিসের তোর ক্যামেরার সামনে আউন, মাইয়া মাইসে থাকবে ঘরের মধ্যে বন্দি। দেখছো জয়িতা আজকাল সারাদিন ক্যামেরার সামনে নাইসা গাইয়া বেড়ায়। তারপর হচ্ছে মিনা গার্ডেনের 5টা ডান, সিম্পল। হ্যাঁ, বন্ধুরা দেখো, জয়িতা আজকে একটা গান শোনাবে। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাইয়া মন রঙিন পাখা।
ইকরি ইকরি তুমি কি দেখেছো জয়িতা আজকে কি করেছে? জয়িতা আজকে তোমার কণ্ঠে গান গেয়েছে। তারপর হচ্ছে শাকচুনি। আজকে তোদের ঘাড় মটকাবো। তারপর হচ্ছে ডোরেমন। वादा करो मैं जाने के बाद तुम अपना ध्यान रखोगे। अगर जिया न सुनी हो तुम्हें परेशान करे तो तुम उनका सामना करोगे। वादा करो। डोरेमन डोरेमन मुझे प्लीज एक गैजेट दे दो। अगर तुमने मुझे गैजेट नहीं दिया तो जियान मुझे बहुत मारेगा, सोनियो मेरी बहुत पिटाई करेगा। शिजुका शिजुका वो मुझसे बात नहीं करेगी। डोरेमन प्लीज मुझे गैजेट दो ना। मिनी डोरास। তোরা আইয়া তোরা ডোরেমনের আরেকটা ক্যারেক্টার আছে পিপ্পো। এটা একটা মুভির ক্যারেক্টার। পিপ্পোর গানটা হচ্ছে এরকম। सबसे पहले है प्यार, मैं और तुम दोनों तो एक है, उसकी बात आई आशाएं, तुम तो तुम हो, मैं तो मैं हूँ, आखिर में हम दोनों सोचे कि तुम कौन हो और मैं कौन हूँ। प्यो देन शिनचैन। अगर मेरी आवाज़ सुनो तब तक तो मिल गया होगा मैं कौन हूँ। मैं हूँ शिनचैन नोआरा। बोचैन। मैं शिनचैन का दोस्त बोचैन हूँ। देन पिकाचू। पिकाचू पिकाचू पिकाचू। দেন পোকেমনের অনেকগুলো ক্যারেক্টার পাই, যেমন জিকেক একটা আছে। এগুলো হচ্ছে খুব একটা নাম করে না, যেটার কারণে হচ্ছে নাম বললে অনেকেরা চিনতে পারবে না, কারণ এগুলো হচ্ছে সোলো সোলো একটা ক্যারেক্টার। তো জিকেক এভাবে কথা বলে জিকেক জিকেক। দেন আরেকটা আছে জিগলিপাফ। জিগলিপাফ জিগলিপাফ কি কিউট। জিগলিপাফ জিগলিপাফ। দেন ডোনাল্ড ডাক। ডোনাল্ড ডাক ঠিক এভাবে কথা বলে। There is a cow over there. Cow, cow, cow. I can't understand what you want to say, but there is me, and I am telling you something, and you have to understand that there is a crow over there. There. দেন টুইটি বার্ড। হ্যাঁ Tweety is a bird who lives in the cage. Tweety is my name, and I don't know my age. Tweety. দেন এরকম হুট করেই করলে না অনেক ক্যারেক্টার মনে মাথা থাকে না, থেকে স্বাভাবিক। বের হয়ে যায়। জিয়ানের ভয়েস আমি করতে ভুলে গেছি। জিয়ান। मैं हूँ जियान, मैं हूँ बड़ा ताकतवर, मेरा गला है बहुत सुरीला, मेरी आवाज सुन के लोग हो जाते हैं मदहोश, मैं हूँ जियान। তারপর ঠাকুমা ঝুলির একটা এক পায়ে পেতনি আছে। এক পায়ে পেতনি ঠিক এভাবে কথা বলে যে ওখানে হচ্ছে একটা বুড়িও থাকে, সোনা রূপা থাকে তাদের মেন নাম। তো বুড়িটা হচ্ছে দোকানে থাকে, যেটার কারণে পেতনিটা হচ্ছে একটু ইনে। তো বুড়িটা ঠিক এভাবে কথা বলে, এই রে, আজকে তো বৃষ্টি হচ্ছে, সোনা রূপার যেন কোনো ক্ষতি না হয়, ওদের রক্ষা করো ঠাকুর। ঝড় উঠেছে, চাঁদ ডুবেছে, তেঁতুল তলায় কে? তেঁতুল তলার পেতনি এবার দিদিমা সেজেছে। তারপর ইংলিশ ক্যারেক্টারের ভিতর হচ্ছে আমি এলসা অ্যানার যে ছোট ভার্সনটা, মানে ওদের বেবি ভার্সনটা, ওটার করেছি।